একটুখানি খেয়াল করি। ছবিটার মধ্যে দেখা যাচ্ছে যে তোমার হচ্ছে একটা বেজ লাইন ফেব্রিকের উপরে আমাদের হচ্ছে একটা অক্ষর বা ফন্টের মতো প্রিন্ট করা, কিন্তু এটা হচ্ছে একটুখানি ভেলভেটি টাইপের, একটুখানি মখমল টাইপের একটা ইফেক্ট। তো এটা অ্যাকচুয়ালি ভেলভেটও না, অ্যাকচুয়ালি মখমলও না। জিনিসটা হচ্ছে যে একটা ফেব্রিকের উপরে বা একটা লেয়ার অফ ফেব্রিকের উপরে আমি যদি ডিজাইন ওয়েতে কিছু ফাইবার অ্যাটাচমেন্ট করতে চাই, ঠিক আছে? এই জিনিসটা করা হয় ছোট, ছোট ফাইবার দিয়ে। এই ছোট, ছোট ফাইবার গুলোকে বলা হয় ফ্লক। এইজন্য এই প্রিন্টিং মেথডের নাম হচ্ছে ফ্লক প্রিন্টিং। তো আমি ডেফিনিশনে আবার যাচ্ছি একটু পরে, বাট ছবিটা যদি আরেকবার একটুখানি ভালো মতো খেয়াল করি, যে ইয়েলো ফেব্রিকটা হচ্ছে আমাদের একটা বেজ লাইনের বেজ ফেব্রিক। সেই ইয়েলো ফেব্রিকের উপরে সবুজ রঙের যেই পোর্শনটা দেখা যাচ্ছে ডিজাইন, এইটা হচ্ছে ছোট, ছোট ফাইবার দিয়ে তৈরি। এবং আমার ডিজাইনটা তৈরি করা হয়েছে এরকম ছোট, ছোট ফাইবার দিয়ে। মানে নরমালি প্রিন্টিং বলতে আমরা ধরো যেরকম প্রিন্ট পেস্ট বুঝাই, সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং হোক অথবা ইঙ্কজেট প্রিন্টিং হোক বা ট্রান্সফার প্রিন্টিং হোক, মানে আমাদের একটা প্রিন্ট ইঙ্ক লাগবে বা প্রিন্ট পেস্ট লাগবে। সেই ইঙ্ক বা পেস্টটা হচ্ছে আমরা ইনকর্পোরেট করি আমাদের সাবস্ট্রেটের উপরে কোনো না কোনো একটা অ্যাপ্লিকেশন মেথডের মাধ্যমে, তাই না? সেটা স্ক্রিন প্রিন্টিং হোক বা ইঙ্কজেট প্রিন্টিং মেশিন হোক বা ট্রান্সফার প্রিন্টিং এর জন্য আলাদা আলাদা মেশিন আছে, সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। তো বাট সেখানে একটা লিকুইড বা একটা পেস্ট বা ইঙ্ক থাকে, কিন্তু ব্লক প্রিন্টিং এর ক্ষেত্রে এরকম কোনো পেস্ট বা ইঙ্ক থাকবে না। কথা হচ্ছে তাহলে এটাকে প্রিন্টিং বলার দরকার কি? প্রিন্টিং বলার দরকার হচ্ছে বিকজ আমি ওই যে সবুজ কালারের যে ছোট শর্ট ফাইবার দিয়ে যে ডিজাইনটা তৈরি করছি, এটা হচ্ছে লোকালাইজ ডিজাইন তৈরি করছি। এটা কিন্তু থ্রু আউট দ্য ফেব্রিক আসে নাই। যেমন ইয়েলো ফেব্রিকটা যেটা বেস ফেব্রিক, তার উপরে ওই সবুজ লেখাটা লেখা সবুজ পোর্শনটা হচ্ছে একটা লোকালাইজড একটা ডিজাইন ডেভেলপ করা বা একটা মোটিভ ডেভেলপ করা। এই জন্য এটাকে প্রিন্টিং বলা হয়েছে। আর যেহেতু এই ডিজাইনটা তৈরি করা হচ্ছে তোমার ছোট ছোট ফাইবার দিয়ে, এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে ব্লক প্রিন্টিং। তো এই হচ্ছে আর কি বেসিক কনসেপ্ট। এখন হচ্ছে যদি আমরা ভেতরের দিকে ঢুকি, বলতেছে যে ব্লক প্রিন্টিং ইজ দ্য মেথড অফ ফেব্রিক অর্নামেন্টেশন। এনিওয়ে, সব ধরনের ডাইং প্রিন্টিংই আসলে হচ্ছে আমাদের অর্নামেন্টেশন, ঠিক আছে? আমরা ডিজাইন ভ্যালু বা অ্যাস্থেটিক ভ্যালু বাড়ানোর জন্যই আসলে ডাইং প্রিন্টিং করে থাকি। বলা হচ্ছে in this printing technique the fabric is printed with an adhesive and then finely chopped fibers are applied all over by means of dusting on air blast or electrostatic attraction. আচ্ছা, এই যে আমি একটু আগে একটা কথা বললাম যে আমার ডিজাইনটা মানে ছোট ছোট শর্ট ফাইবার গুলো আমি ফেব্রিকের উপরে হচ্ছে বসাবো। তো বসাবো কিভাবে? আমার তো লাগায় রাখার জন্য কিছু না কিছু একটা লাগবে, অ্যাটাচ করে রাখার জন্য। তো এই জিনিসটা এনশিওর করা হয় হচ্ছে একটা অ্যাডহেসিভ দিয়ে। আমরা একটু আগে বলছিলাম যে প্রিন্ট পেস্ট কনভেনশনাল প্রিন্ট পেস্টের মতো না, থাকে না ডেফিনেটলি, কারণ এখানে যে প্রিন্ট তোমার ইঙ্ক বা ডাইস বা পিগমেন্ট থিকেনার বাইন্ডার এই টাইপের জিনিস এখানে থাকবে না, কিন্তু এখানে থাকবে হচ্ছে একটা অ্যাডহেসিভ। যেই অ্যাডহেসিভটা আমার ওই শর্ট ফাইবার গুলোকে মেইন টেক্সটাইলের সাথে অ্যাটাচ করে রাখতে সাহায্য করবে। তো সেজন্য বলতেছে যে হচ্ছে এই প্রিন্টিং মেথডের মাধ্যমে শুরুতে প্রিন্ট করা হয় হচ্ছে একটা অ্যাডহেসিভ, মানে যেই জায়গায় আমি ডিজাইন তৈরি করতে চাই বা যে জায়গায় আমি শর্ট ফাইবার অ্যাটাচ করতে চাই, ওই জায়গায় আগে একটু অ্যাডহেসিভ বসাই দিব। তারপরে উপর দিয়ে যদি আমি ছোট মানে শর্ট ফাইবার জাস্ট মানে কনসেপচুয়ালি চিন্তা করো, যদি হাত দিয়ে ছিটায়ও দেই, তারপরেও শুধুমাত্র সেই সব জায়গায় অ্যাটাচড হবে যেসব জায়গায় হচ্ছে অ্যাডহেসিভ আছে। যেখানে অ্যাডহেসিভ নাই সেখানে কিন্তু অ্যাটাচমেন্ট হবে না। তারপরে আমি যদি জাস্ট মানে তুমি যদি সেটাকে সোজা করে একটু বাড়ি দাও, ড্রাই পোর্শন থেকে ছোট ছোট ফাইবার গুলো চলে আসবে, যেখানে অ্যাডহেসিভ গুলো ছিল সেখানে গিয়ে হচ্ছে কানেক্টেড হবে, মানে অ্যাটাচড অবস্থায় থাকবে। তো এটা হচ্ছে আর কি বেসিক প্রিন্টিং প্রিন্সিপাল। সো পরে বলছে যে the fibers adhere only the printed areas and are removed from the unprinted areas by mechanical action. ওই যে বললাম একটু আগে বাড়ি দেওয়ার কথাটা, এখন এটা হচ্ছে তোমাকে যেহেতু বড় একটা ফেব্রিক প্রসেস করা হবে, তো কোনো না কোনো একটা মেকানিক্যাল অ্যাকশনের মাধ্যমে ওই বাকি অংশ থেকে ফাইবারটা সরায় ফেলতে হবে। আর যেখানে আমি প্রিন্টিং করছিলাম, মানে যেখানে আমি অ্যাডহেসিভ দিছিলাম, শুধুমাত্র সে জায়গায় ডিজাইন প্রিন্টেডটা ফাইবার গুলো রয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যদি আসি প্লক বা মানে তোমার যদি টার্মের বা হচ্ছে ডিকশনারি মিনিং এর ক্ষেত্রে আসি, তো বলছে যে প্লক ইজ দ্য ফাইন ডাস্ট অফ ফাইবার অবটেইন ফ্রম দ্য লুম ডিউরিং দ্য উইভিং অফ আ ফেব্রিক। যখন ফেব্রিক উইভিং করা হয় বা ধরো তোমার হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর ওয়েব ইয়ার্নের থ্রেড দিয়ে যখন হচ্ছে তোমার ইন্টারলেসমেন্টের মাধ্যমে ফেব্রিক বানানো হয়, তখন হচ্ছে ওরকম বা তোমরা যদি ফ্যাক্টরি ভিজিটে গিয়ে দেখে থাকবে আর কি, যে তোমার উইভিং মেশিনের পাশে এরকম শর্ট ফাইবার ছোট ছোট থ্রেড অনেক পড়ে থাকে। তো সেই জিনিসটাকেই হচ্ছে ফ্লক বলে প্রাইমারিলি। এখন হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে ওই মানে যখন প্রিন্টিং এটার কনসেপ্ট শুরু হয়েছে, তখন শুরু হয়েছিল সেই ওই ডাস্ট কালেকশনের মাধ্যমেই। বাট কথা হচ্ছে ডাস্ট কালেকশনের মাধ্যমে তুমি একটা ডিজাইন ডেভেলপ করলা, কিন্তু আর তোমার একটা বায়ার রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করে ডিজাইন করে দেওয়া বা প্রিন্ট করে দেওয়া, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
যেমন আমি যদি বলি ডাস্ট কালেকশন থেকে তুমি হচ্ছে প্রিন্ট করতে চাও, তো তোমার ফেব্রিক যেই রঙের হবে সাধারণত মানে সেটা গ্রে ফেব্রিকের কালার। সুতরাং তোমাকে গ্রে ডাস্ট তুমি পাবা। ওখানে তো তোমার কোনো কালার ডিফেক্ট আসবে না। যেমন ছবিতে আমরা দেখাইছি এখানে হচ্ছে গ্রিন কালারের ডিজাইন আছে। সেটা তো আর ওখানে আসবে না। তো উইভিং করা হয় নরমালি হচ্ছে গ্রে ফেব্রিকের মধ্যে। তো তো গ্রে ডাস্ট পাবা, সেটা কালেক্ট করে তুমি হচ্ছে প্রিন্টিং করতে পারো। সবসময় গ্রে ফেব্রিক কালার সরি তোমার উইভ করা হবে জরুরি না। যেমন তুমি যদি শার্টিং এর ফেব্রিক চিন্তা করো, ইয়ার্ন ডাইং করার পরে সেটাকে হচ্ছে তোমার উইভিং করে। তো সেক্ষেত্রে চাই মানে তুমি হচ্ছে কিছু কালার্ড থ্রেডও পাবা। তো সেই কালার থ্রেড গুলাও কি এখন তোমার বায়ার রিকোয়ারমেন্টের সাথে আবার ম্যাচ করতেছে কিনা, সেটাও হচ্ছে কনসিডারেশন ফ্যাক্টর। তো এই কারণেই আর কি ব্যাপারটা ইস্যু যে হচ্ছে মানে অরিজিনালি কনসেপ্টটা আসছে ডাস্ট কালেকশন থেকে হইলেও তোমার যদি বায়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, তার মানে তোমাকে ওই যে সেই ফ্লক গুলা বা যে ছোট ছোট ফাইবারের ফ্র্যাগমেন্টস গুলো এগুলো আসলে ইন্টেনশনালি বানাই নিতে হবে। ঠিক আছে? তো এখানে যেটা বলতেছে, দ্য ফাইন ফাইবারস পজেস আ ভেরি সফট হ্যান্ডেল। সাধারণত এই ফাইবারের যেই তোমার সরি থ্রেডের যে তোমার ফ্র্যাগমেন্ট গুলো থাকে এগুলো সাধারণত হ্যান্ডেল অনেক সফটার হয়। এই যে বাট দ্য ফ্লক্স ফ্রম দ্য লুম আর inadequate to cope with the printing requirements. সো যেটা বলতেছিলাম যে প্রিন্টিং এর রিকোয়ারমেন্ট বা বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আসলে সেটা সব ক্ষেত্রে সাফিসিয়েন্ট না। সার্টেন স্ট্রেংথ না থাকতে পারে, কালার রিকোয়ারমেন্ট না থাকতে পারে, এটসেট্রা এটসেট্রা। তো এই জন্য ব্লক প্রিন্টিং করার জন্য এটা আসলে বানায় নিতে হয়। যে কথাটা আমাদের এই সেকেন্ড বক্সের ফার্স্ট প্যারার লাস্ট সেন্টেন্সে বলছে যে দেয়ারফর ফ্লক্স আর প্রিপেয়ার্ড আর্টিফিশিয়ালি ফ্রম ফাইবার্স ফর ব্লক প্রিন্টিং। সুতরাং প্রিন্টিং করার জন্য ফ্লক আসলে বানায় নিতে হয়। এরপরের পয়েন্টটা বলতেছে হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউটের একটা ডেফিনেশন বলছে যে ফ্লক ইজ এ ম্যাটেরিয়াল অবটেইনড বাই রিডিউসিং টেক্সটাইল ফাইবার্স টু ফ্র্যাগমেন্টস বাই কাটিং, টিয়ারিং অর গ্রাইন্ডিং। মানে যে ফাইবার বা ফিলামেন্ট আছে এটাকে হচ্ছে ইন্টেনশনালি ছোট ছোট পার্টিকেলে যখন ভাগ করব বা ছোট ছোট টুকরা করব, সেটাকে হচ্ছে ফ্লক বলা হয়। এটা হচ্ছে টেক্সটাইল ইনস্টিটিউটের ডেফিনেশন। আর এটা হচ্ছে তোমার ইন টার্মস অফ সেটা তোমার সিনথেটিক ফাইবার অথবা তোমার রিজেনারেটিভ ফাইবার বা তোমার হচ্ছে ন্যাচারাল ফাইবার, যে কোনো ফাইবার দিয়ে তোমার এটা বানানো যেতে পারে। এখন ফ্লপ হওয়ার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে, যেমন এখানে বলতেছে যে সেটা সাধারণত 0.9 থেকে 22 ডেসিটেক্স এর মধ্যে থাকে। ফাইবার লেন্থ ইউজুয়ালি হবে 0.5 থেকে 2 মিলিমিটারের মধ্যে, মানে এই রেঞ্জের ফাইবার লেন্থটা আসলে ইউজ করা হয়। এখন ফ্লকের যে কথাটা বললাম আমরা, যে ফ্লকে কনসেপচুয়ালি জিনিসটা আসছিল হচ্ছে অরিজিনালি ডাস্ট থেকে। তো যখন ডাস্টের কথা চিন্তা করতেছি, ডাস্টের তো আর লেন্থ ফিক্স থাকে না। মানে তুমি ধরো বলতেছো যে আমি ফেব্রিক বানাচ্ছি সুতা থেকে, ওয়ারপার ইয়ার্নের সুতা থেকে, এখন ফেব্রিক বানানোর সময় যে ডাস্ট আসবে, যেই ময়লা, ময়লা তো না, মানে যেই থ্রেডের যে ফ্র্যাগমেন্টস পড়ে যাবে, নষ্ট হবে, সেটার তো আর আসলে ডেফিনেট কোনো লেন্থ থাকবে না। তো এই জন্য যে জিনিসটা হচ্ছে এরকম ডাস্ট থেকে আসছে, এটা আসলে র্যান্ডম সাইজের হয়। এবং এটার তুমি যদি এখান থেকে আবার তুমি ডিজাইন বা তুমি যদি প্রিন্টিং করতে চাও, সেখানে আসলে সর্টিং করার একটা ব্যাপার থাকে। যে হচ্ছে বিকজ তুমি একটা ডিজাইন তৈরি করবা, তার মধ্যে কিছু কিছু ফাইবার হচ্ছে 2 মিলিমিটারের, কিছু কিছু ফাইবার 0.5 মিলিমিটারের, কোনোটা কোনোটা 3.5 মিলিমিটারের যদি থাকে, আলটিমেটলি ডিজাইনের মধ্যে কোনো কনসিস্টেন্সি থাকবে না। তো তুমি যদি একটা ইউনিফর্ম ডিজাইন বানাইতে চাও, ডেফিনেটলি তুমি যে ফ্লক ফাইবার গুলো ইউজ করতেছো তার হচ্ছে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। এই জন্য পরের পয়েন্ট যেটা আছে প্রিসিশন কাট ফ্লক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াইডলি ইউজ করা হয়। তো কি বুঝলাম আমরা, যে প্রাইমারিলি যেটা হচ্ছে ডাস্ট থেকে আমরা কালেক্ট করি এগুলো হচ্ছে র্যান্ডম কাট প্লট এবং এটার লেন্থটা ডেফিনিট হয় না। আর ইউজ করার জন্য বা তুমি যদি আসলে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যদি কনসিস্টেন্ট ফর্মে চাও, সেক্ষেত্রে তুমি যেই ব্লক গুলো ইউজ করবা সেগুলা একটা ডেফিনিট লেন্থে তুমি হচ্ছে ইউজ করবা। এবং দেখো একটা এক্সাম্পলের মধ্যে বলা হয়েছে মানে সাধারণত এগুলা ডেফিনিট লেন্থের হয় এবং লেন্থটা হয় হচ্ছে 1 মিলিমিটার। যদিও আমরা উপরে একটা রেঞ্জ বলছি, 0.5 থেকে 2 মিলিমিটারটা হচ্ছে ওভারঅল রেঞ্জ। হয়তোবা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হচ্ছে তোমার 1 মিলিমিটারটা। তো যখন এটা তুমি ডেফিনিট একটা লেন্থে ইউজ করতেছো, এটাকে বলা হচ্ছে প্রিসিশন কাট ব্লক। আর যখন এটা র্যান্ডমলি কালেক্টেড হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে র্যান্ডম কাট ব্লক। তো এই দুইটা টাইপ হচ্ছে আমাদের ব্লকের। সো আমরা যদি হচ্ছে এবারে ডেফিনেশন থেকে বোঝার চেষ্টা করি, যে আমরা যেমন বলছিলাম যে কনভেনশনাল প্রিন্টিং এ আমাদের একটা একটা স্টেপ যে হচ্ছে আমরা একটা প্রিন্ট পেজ বানায় যে কোনো একটা প্রিন্টিং মেথডের মাধ্যমে ফেব্রিকের উপরে ডিজাইন তৈরি করতেছি। আমরা বলছিলাম যে ট্রান্সফার প্রিন্টিং এ আমাদের দুইটা স্টেপ ছিল। একটা স্টেপ ছিল হচ্ছে পেপার প্রিন্ট করা, নাম্বার 2 স্টেপ ছিল হচ্ছে পেপার থেকে ডিজাইনটা ফেব্রিকের উপরে ট্রান্সফার করা। ঠিক সেই অ্যাঙ্গেলে তুমি যদি চিন্তা করো, ফ্লক প্রিন্টিং এর মধ্যেও হচ্ছে তোমার দুইটা স্টেপ আছে। একটা হচ্ছে যে তোমার ফেব্রিকের উপরে আসলে ফার্স্টে হচ্ছে অ্যাডহেসিভ প্রিন্ট করা, মানে যেই ডিজাইন অনুযায়ী তুমি প্রিন্টিং করতে চাচ্ছ সেই ডিজাইন অনুযায়ী অ্যাডহেসিভ প্রিন্ট করা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে সেই ডিজাইনের উপরে তুমি হচ্ছে ফ্লকটা বসাই দিবা। ঠিক আছে?
এটা হচ্ছে প্রাইমারিলি দুইটা স্টেপ। এখন ওই প্রাইমারি স্টপকে তুমি যদি দুইটা স্টেপকে তুমি যদি এখন হচ্ছে পুরা প্রসেসটা চিন্তা করো, তাহলে বেসিক প্রিন্সিপাল অফ ব্লক প্রিন্টিং এর মধ্যে 4টা ধাপ বলছে। প্রথমটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অ্যাডহেসিভ, সুতরাং সেটা তুমি স্কুইজি হোক, রোলার হোক, স্ক্রিন প্রিন্টিং এর মেশিন হোক, তোমার হচ্ছে যে রোলার প্রিন্টিং হোক, যে কোনো একটা মেথডে তোমাকে হচ্ছে ওই অ্যাডহেসিভটা আগে প্রিন্ট করে ফেলতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ফ্লক অ্যাপ্লিকেশন। তার মানে দ্য ফ্লক ইজ অ্যাপ্লাইড ফ্রম অ্যাবভ দ্য ম্যাটেরিয়াল অর এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, মানে তুমি অ্যাডহেসিভ অ্যাপ্লাই করলে এবারে উপর থেকে তুমি ফ্লকটা হচ্ছে অ্যাপ্লাই করবে। এটা ম্যানুয়ালি করলেও করা যাবে, ডেফিনেটলি মেশিনের মাধ্যমে তো ডেফিনেটলি করা যাবেই। ম্যানুয়ালি করলে ডেফিনেটলি কিছু ঝামেলা আছে, যেমন হচ্ছে তোমার কনসিস্টেন্স, এই তোমার ফাইবারের ডিরেকশন, ডিজাইন কনসিস্টেন্সি, এই জিনিসগুলো মেনটেন করাটা টাফ হয়ে যায়। নাম্বার 3 স্টেপ হচ্ছে ড্রাইং। ড্রাইং বলতে বোঝাচ্ছে, ধরো আমি যে অ্যাডহেসিভটা অ্যাপ্লাই করলাম, সরি অ্যাডহেসিভ তো প্রিন্ট করছি, অ্যাডহেসিভের উপরে ফ্লকটা অ্যাপ্লাই করছি, এইবারে অ্যাডহেসিভটাকে ড্রাই করে ফেলতে হবে। ড্রাই করে ফেলতে হবে বলতে যেই অ্যাডহেসিভ যেসব জায়গায় প্রিন্টেড পোর্শন ছিল ওই অ্যাডহেসিভ গুলো এখন ড্রাই হয়ে যাবে, মানে ফাইবার গুলো এখন অ্যাটাচড হয়ে যাবে। আর নাম্বার 4 বলতেছে ফাইনাল ট্রিটমেন্ট। ফাইনাল ট্রিটমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে ব্রাশিং করা, মানে যেখানে অ্যাডহেসিভ নাই সেইখানের ফাইবার গুলাকে তো বের করে ফেলতে হবে। আমরা একটু আগে বলছিলাম না যে তুমি যদি একটু ধরে বাড়ি দাও, মানে একটু একটা মেকানিক্যাল অ্যাকশন বা বিটিং করো, তাইলেও তো পড়ে আসে। তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে ব্রাশিং করা, সো দ্যাট হচ্ছে ওই পোর্শন থেকে আহ আহ আহ, মানে যে আনপ্রিন্টেড পোর্শন থেকে যেন হচ্ছে ফাইবার গুলাকে বের করে ফেলা যায়, এটা হচ্ছে ফাইনাল ট্রিটমেন্ট। তো এই হচ্ছে আমাদের 4টা স্টেপ। আচ্ছা, ওখানে ওই যে আমি একটা একটা কথা বলতেছিলাম যে ফ্লকিং যেটা, সেই ফ্লকিং এর 2 ধরনের টাইপ আছে। একটা হচ্ছে ম্যানুয়ালও হইতে পারে, সেটা অটোমেটিকও হইতে পারে। ম্যানুয়াল যেটা, ম্যানুয়াল বা মেকানিক্যাল যেটাই বলি না কেন, আচ্ছা এখানে হচ্ছে তুমি ধরো তোমার ওই যে কাপড়ের উপরে তুমি প্রিন্টিং করলা, প্রিন্টিং করার পরের স্টেপ হচ্ছে তুমি ধরো হাত দিয়ে ছিটাই দিলা ফাইবার, তাতেও কিন্তু তোমার ফ্লকিং হবে, বা মেকানিক্যাল মানে ম্যানুয়ালি বা মেকানিক্যালি ফ্লকিং হবে। বাট এখানে কি হবে, তোমার ফাইবারের অ্যালাইনমেন্ট গুলো ইউনিফর্ম হবে না। ধরো কোনো কোনো জায়গায় ফাইবার গুলা পারপেন্ডিকুলার ভাবে অ্যালাইন্ড হচ্ছে, কোনো কোনো জায়গায় ফাইবার গুলা হচ্ছে তোমার হরাইজন্টালি অ্যালাইন্ড হচ্ছে, ডেফিনেটলি আমার দুই জায়গার এফেক্ট সেম আসবে। বা কোনো জায়গায় তোমার হয়তো বা ফাইবার বেশি পড়ে গেছে, কোনো জায়গায় ফাইবার হয়তো বা কম হয়ে গেছে, তো সেখানে কোনো কনসিস্টেন্সি থাকবে না। এই কারণে তোমার হচ্ছে মেকানিক্যাল ফ্লকিং এর থেকেও প্রায়োরিটি দেওয়া যেতে পারে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফ্লকিং এ। এখানে তোমার ফাইবার গুলোর মধ্যে একটা চার্জ, ইলেকট্রোস্ট্যাটিক চার্জ দেওয়া হয়, আর তোমার সারফেসে বা বেডে আরেকটা চার্জ থাকবে। এতে হবে কি, ওই যে ধরো ওই পজিটিভ নেগেটিভ আয়নের মধ্যে যে অ্যাট্রাকশন হয়, সেই কারণে হইলেও ফাইবার অ্যালাইনমেন্টটা হয়তো বা ঠিক এক রকমের হবে, ইউনিফর্ম হবে। তো এই জিনিসটা বোঝানোর জন্যই বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ক্লকিং এর কথা, যে এখানে হচ্ছে তোমার তুমি যদি ফাইবারের অ্যালাইনমেন্ট গুলোকে কনসিস্টেন্ট করতে চাও, তাহলে হচ্ছে আহ মেকানিক্যাল ফ্লকিং না করে ইলেকট্রোস্ট্যাটিক ফ্লকিং যদি হয়, সেটা হচ্ছে বেটার হবে। আচ্ছা, এনিওয়ে, যেহেতু ইয়ে থেকে শুরু থেকে মানে বোঝাই যাচ্ছে এগুলোর হচ্ছে ওইরকম ওয়াইডলি ইউজ না, বাট আলাদা ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টিং টেকনিক্স। তো এইভাবেও প্রিন্টিং করা যায় তুমি যদি এরকম বেলভেটি টাইপের ইফেক্ট আনতে চাও। বাট দেন এগেন এগুলোর ইউজ আসলে ওইরকম ওয়াইডলি ইউজ নাই আর কি এখনো পর্যন্ত। তো এই হচ্ছে আমাদের ফ্লক প্রিন্টিং, ঠিক আছে। পরের টপিকটা হচ্ছে আমাদের বার্নআউট প্রিন্টিং। আচ্ছা, ফ্লক নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এর মধ্যে কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার মেকানিক্যাল টাইপের ফ্লপ প্রিন্টিংটা আছে স্যার। ওখানে এই মেকানিক্যাল চেম্বারে পৌঁছানোর আগ পর্যন্ত ফ্লপ গুলা কি ড্রাই আপ হয়ে যায় পুরোপুরি, মানে কি আমরা রিমুভালের জন্য মেকানিক্যাল বিটারটা ইউজ করতেছি নাকি অ্যাপ্লাই করার জন্য করতেছি? না না না, বিটা ইউজ করা হচ্ছে রিমুভ করার জন্য। তুমি মানে মানে তুমি নর্মালি চিন্তা করো, তোমার ফেব্রিক একটা আছে, ফেব্রিকের উপরে তুমি অ্যাডিসিভ অ্যাপ্লাই করলা, এবং অ্যাডিসিভ ধরো তুমি স্ক্রিন প্রিন্টিং এর মতো ডিজাইন আনতে যাচ্ছ, তো স্ক্রিন দিয়ে তুমি অ্যাডিসিভ আগে অ্যাপ্লাই করে দিলা। তো এখন তোমার ফেব্রিকের মধ্যে তার মানে কিছু কিছু জায়গায় অ্যাডিসিভ আছে, কিছু কিছু জায়গায় অ্যাডিসিভ নাই। তো তারপরে এখন তোমার লাগবে হচ্ছে কি ফাইবার অ্যাটাচমেন্ট করা। এখন ফাইবার অ্যাটাচমেন্ট কিভাবে করব, যেটা ওইটাই বলার জন্য বলছিলাম, যে তুমি যদি নর্মালি জাস্ট হাত দিয়ে ছিড়াই দাও, তাইলেও তো তোমার ফাইবার কিছু অ্যাডিসিভের উপরে পড়বে, কিছু আবার সাইড দিয়ে পড়বে। নেক্সট স্টেপ হচ্ছে আমার অ্যাডিসিভটাকে ড্রাই করে ফেলা। অ্যাডিসিভ ড্রাই হয়ে গেল, তার মানে তোমার যে জায়গায় অ্যাডিসিভ আছে ওখানে ব্লক গুলো ফাইবারের সাথে অ্যাটাচড হয়ে গেল। তারপরে স্টেপ হচ্ছে এটাকে যে মেকানিক্যাল অ্যাকশন বা বিটিং করা। বিটিং করা বলতে বা ব্রাশিং বললেও একই কথা। যেখানে তোমার অ্যাডিটিভ নাই সেখানে তো আর অ্যাটাচড হয় নাই, ওখানে মানে সলিড সারফেসের উপরে আরেকটা ছোট ছোট ফাইবারের ফ্র্যাগমেন্টস পড়ে আছে। তো এই জিনিসটা জাস্ট ক্লিনিং করা।
কোন জায়গায় অ্যাটাচ থাকবে যেখানে অ্যাডিসিভ ছিল, মানে প্রিন্টেড পোর্শনে। বাকি জায়গায় তো আর অ্যাডিসিভ নাই। এখন বাকি জায়গায় অ্যাডিসিভ না থাকলে তো আর ফ্লক সেখানে অ্যাটাচড হবে না। ওখান থেকে জাস্ট ক্লিনিং করে ফেলাটা হচ্ছে ব্রাশিং করা। বাস ওইটা ছিল আমাদের ৪ নাম্বার স্টেপ আরকি। আফটার ট্রিটমেন্ট, যে তোমার যেসব জায়গায় আনপ্রিন্টেড পোরশন ছিল সেখান থেকে ফ্লক গুলো হচ্ছে রিমুভ করে ফেলা। আর ওই যে বলছিলাম শুরু থেকে হাত দিয়ে ছিটায় দেওয়ার ব্যাপারটা, এই জিনিসটাকে মেইনটেইন করা যায় ২ টা ওয়েতে। মানে একটা বলা হচ্ছে মেকানিক্যাল, একটা বলা হচ্ছে ইলেক্ট্রোস্ট্যাটিক। তুমি যেটাকে হাত দিয়ে বলতেছি এটাও ওয়ান টাইপ অফ মেকানিক্যাল। এখন যেটা বললাম হাত দিয়ে এপ্লাই করতে গেলে তো তোমার কনসিস্টেন্সি থাকবে না। ধরো তুমি যে জায়গায় ইনিশিয়ালি ফাইবার গুলা ছিটায় দিচ্ছ সেখানে তোমার কনসিস্টেন্সি বেশি হবে বা তোমার পরিমাণ বেশি হবে। যেখানে তোমার হচ্ছে শেষের দিকে বা মানে হয়তোবা একটু মানে তোমার হাত ঘুরাইতে ঘুরাইতে পরের পোর্শনে গিয়ে হয়তোবা কনসিস্টেন্সি কমে যাবে। তো দেখা যাবে যে কোনো জায়গায় বেশি পরিমাণে ফাইবার অ্যাটাচড হইছে, কোনো জায়গায় কম পরিমাণে ফাইবার অ্যাটাচড হইছে। মানে ডিজাইনের কনসিস্টেন্সি থাকবে না। আবার কোনো জায়গায় দেখবা যে ফাইবার গুলা কেউ হচ্ছে ওই যে বললাম পারপেন্ডিকুলারলি আছে, কেউ হয়তোবা হরাইজন্টালি আছে। কেউ হরাইজন্টালি হয়তোবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কেউ হয়তোবা মানে তোমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাপার্ট হয়ে আছে। তো ওই কনসিস্টেন্সিটা ম্যানুয়ালি মেইনটেইন করা যায় না। যেটার জন্য তুমি যদি ইলেকট্রোস্ট্যাটিক ভাবে এপ্লাই করার চেষ্টা করো, সেটা হচ্ছে মোর কনসিস্টেন্ট বা মোর ইউনিফর্ম একটা ইফেক্ট আনতে হেল্প করবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা। আহ, এটাই হচ্ছে মোটামুটি আমাদের ফ্রক প্রিন্টিং এর সামারি। হ্যাঁ, এরপরেটা হচ্ছে আমাদের বার্ন আউট প্রিন্টিং। বার্ন আউট প্রিন্টিং, আচ্ছা, বার্ন আউট কথাটার মানে হচ্ছে পুড়ায় ফেলা, বাট কথা হচ্ছে যে কেমিস্ট্রিতে আসলে এখানে আগুন দিয়ে পোড়ানো যাবে না, এখানে হচ্ছে আমরা কেমিক্যাল দিয়ে পোড়াবো। তো এই জন্য যে কথাটা বলতেছে যে হচ্ছে বার্ন আউট প্রিন্টিং, আমরা যদি ফার্স্ট ডেফিনেশনটাতে যাই, বলতেছে যে অ্যাকর্ডিং টু টেক্সটাইল ইনস্টিটিউট, burnout printing is the production of a pattern on a fabric by printing with a substance that destroys one or more of the fiber types present. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে বার্নআউট প্রিন্টিংটা ডেডিকেটেডলি ইউজড ফর দ্য ব্লেন্ডেড ফেব্রিক অনলি। কনসেপ্টটা হচ্ছে ব্লেন্ড ফেব্রিকের মধ্যে যেহেতু ২ ধরনের ফাইবার, অ্যাটলিস্ট ২ ধরনের ফাইবার থাকবে, এর চেয়ে বেশি হইতে পারে। তো এই ২ ধরনের ফাইবারের মধ্যে অ্যাটলিস্ট একটা কম্পোনেন্টকে আমার ডিসলভ করে ফেলতে হবে। আহ মানে ব্যাপারটা হচ্ছে ধরো যে কটন পলিস্টারের ব্লেন্ড যদি থাকে, আমরা যদি কটন পলিস্টারের ব্লেন্ডকে, যেমন আমরা এর আগে অলরেডি এতগুলো চ্যাপ্টার পড়াতে জানি যে কটন ফাইবার হচ্ছে সেনসিটিভ টু অ্যাসিড, আর তোমার পলিয়েস্টার ফাইবার হচ্ছে সেনসিটিভ টু অ্যালকালি। সুতরাং বা আমরা এটাও জানি যে ধরো ফাইবার আইডেন্টিফিকেশনের সময় কটন ফাইবারটা হচ্ছে তোমার ডিজলভ করার জন্য হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় অ্যারাউন্ড 70-75% এর মতো। সো তুমি একটা কটন আর পলিস্টারের ব্লেন্ড ফেব্রিককে তুমি যদি এখন এরকম এই হাই কনসেন্ট্রেটেড বা তোমার এই কনসেন্ট্রেশনের অ্যাসিডের মধ্যে এক্সপোজ করো, তাহলে ওই জায়গায় কি হবে? তোমার হচ্ছে কটন পার্টটা ডিজলভ হয়ে যাবে। একটা ব্লেন্ডেড ফেব্রিক কটন পোর্শনটা মানে ডাইং করার পরে, মানে আগে তুমি ধরো ডাইং করে ফেলছো, এখন ডাইং করার পরে তার মধ্যে কিছু কিছু স্পেশাল জায়গায় তুমি যদি কটন ফাইবারটাকে ডিজলভ করে ফেলো, তাহলে একটা নতুন ডিজাইন তৈরি হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বার্ন আউট প্রিন্টিং। এখন এই জিনিসটার মধ্যে ব্যাপার হচ্ছে, ধরো তুমি এটা যদি তুমি ডাইড ফেব্রিকের মধ্যেও অ্যাপ্লাই করতে পারো, তুমি ডাইং করার আগেও হচ্ছে বার্ন আউট প্রিন্টিং করে ডাইং এ যাইতে পারো। আবার তুমি হচ্ছে পুরা ফেব্রিকটাকে অ্যালকালির মধ্যে, সরি, অ্যাসিডের মধ্যে এক্সপোজ করতে পারো, অথবা তুমি হচ্ছে জায়গায় জায়গায় ধরো একটা ব্লক দিয়ে তুমি হচ্ছে অ্যাসিডটা অ্যাপ্লাই করলা ব্লকের ডিজাইনে, তার মানে ব্লকের ডিজাইনের মধ্যে কটন ফাইবার গুলা উঠে যাবে। আবার তুমি যদি চিন্তা করো না আমি প্যাডিং মেশিনের মাধ্যমে করবো, প্যাডিং এ করলে কি হবে? পুরো ফাইবারের মধ্যেই কটন পোর্শনটা তোমার হচ্ছে ডিজলভ হয়ে যাবে। সো ওই সেন্সে এখানে হিউজ ভার্সেটালিটি আছে, অনেক কিছু করার, বাট এট দ্য সেম টাইম নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে যেহেতু এটা একটা ব্লেন্ড ফেব্রিকের মধ্যে একটা কম্পোনেন্টকে আমি ডিস্ট্রয় করে ফেলতেছি, ডিজলভ করে ফেলতেছি, সুতরাং ডেফিনেটলি দ্য টেনজাইল স্ট্রেংথ সিগনিফিকেন্টলি হচ্ছে তোমার কম্প্রোমাইজ করতে হবে। এই কারণে পুরা ফেব্রিক ধরে মানে আইডিয়ালি মানে থিওরিটিক্যালি পুরা ফেব্রিকটা তুমি যদি ধরো অ্যাসিডে এক্সপোজ করো, পুরা ফেব্রিক ধরে তুমি কটন ফাইবার ডিজলভ করে ফেলবা। হ্যাঁ, তো সেটাও যেমন সম্ভব, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এই কাজটা সুইটেবল না। তার কারণ হচ্ছে যে ফেব্রিকের তো আমার একটা সার্টেন টেনজাইল স্ট্রেংথ থাকতে হবে সেটাকে ক্লদিং পারপাজে ইউজ করার জন্য। তো সেই টেনজাইল স্ট্রেংথ থাকবে না আমি যদি প্যাডিং এর মতো করে কন্টিনিউয়াসলি পুরো ফাইবারের মানে পুরো ফেব্রিকের কটন ফাইবারটা আমি ডিজলভ করে ফেলি। তো সেটা আসলে প্র্যাকটিক্যাল না। তো থিওরিটিক্যালি পসিবল হলেও সেটা প্র্যাকটিক্যালি পসিবল হবে না। প্র্যাকটিক্যালি পসিবল হবে হচ্ছে তুমি যদি সেগমেন্ট ওয়াইজ কিছু সেকশনের মধ্যে কিছু পার্টিকুলার পোর্শনের ডিজাইন এরিয়াতে তুমি যদি একটা ফাইবার ডিজলভ করো, ডেফিনেটলি ওখানে তুমি একটা কালার ইফেক্ট পাবা। কিন্তু যদি যেহেতু পার্টিকুলার পোর্শনে হচ্ছে, সেটা আবার তোমার স্ট্রেংথ সিগনিফিকেন্টলি কমাবে না।
ফাইবার ডিজলভ করলে ডেফিনেটলি স্ট্রেংথ কমবে, এখানে কোনো ডাউটই নাই। কিন্তু কতটুকু স্ট্রেংথ আমি কমাচ্ছি সেটা হচ্ছে আমার কনসার্নিং ফ্যাক্টর। মানে একটা ডিজাইন তৈরি করতে গিয়ে আমি তো এত কম্প্রোমাইজ করতে পারবো না যে হচ্ছে আমার ফেব্রিক আর ফেব্রিক অবস্থাতেই নাই, যে তুমি হচ্ছে হাত দিয়ে ধরতে গেলে ছিঁড়ে যাচ্ছে, এটা তো আর করা যাবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে বার্ন আউট প্রিন্টিং এর আমার কনসেপ্ট। তো এবারে যদি আমরা একটুখানি লিটারেচারে বা কন্টেন্টে যাই, ফার্স্টে তো বললামই যে বলা হচ্ছে যে একটা প্রোডাকশন অফ প্যাটার্ন, একটা প্যাটার্ন তৈরি করা হবে অন ফেব্রিক বাই প্রিন্টিং উইথ আ সাবস্টেন্স। আচ্ছা, এমন একটা সাবস্টেন্স যে প্রিন্ট করব দ্যাট ডিস্ট্রয়েস ওয়ান অর মোর অফ দ্য ফাইবার টাইপস প্রেজেন্ট। মানে প্রিন্ট পেস্টের মধ্যে আমার এখানে আসলে কোনো ডাই থাকবে না, এখানে প্রিন্ট পেস্টের মধ্যে থাকবে হচ্ছে আমার ডিস্ট্রয়িং এজেন্ট। মানে আমি যদি কটন পলিস্টারের ব্লেন্ডের ক্ষেত্রে কটন ডিজলভ করতে চাই, তার মানে থাকবে হচ্ছে ওখানে অ্যাসিড দিয়ে, অ্যাসিড। আর যেটা বলছিলাম যে এটা আমার প্রিন্টিং ডিরেক্টলি প্রিন্ট পেস্টে মানে প্রিন্টিং এর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, অথবা তুমি চাইলে এটা যে প্যাডিং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা। বাট প্যাডিং অ্যাপ্লাই করলেও এটাকে কেন প্রিন্টিং বলা হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু লোকালাইজড ভাবে কিছু কিছু ফাইবার এখান থেকে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এবং একটা লোকালাইজড কালার ডিফেক্ট পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে প্রিন্টিং বলা হচ্ছে। আহ যদি আমরা সেকেন্ড পয়েন্টে দেখি, বলতেছে যে দ্য প্রসেস অফ প্রিন্টিং আ ডিজাইন অন ফ্ল্যাট ফেব্রিক্স কম্পোজড অফ different fiber types with a paste containing chemicals capable of dissolving or destroying one of the fiber components is known as burnout style of printing. তার মানে একটা ফেব্রিকের মধ্যে আমি এমন কিছু একটা দিয়ে প্রিন্ট করব, যেই প্রিন্টের মধ্যে বা প্রিন্টিং ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে এমন কোন একটা কেমিক্যাল থাকবে যে কেমিক্যালটার হচ্ছে অ্যাবিলিটি আছে অ্যাটলিস্ট একটা ফাইবার কম্পোনেন্টকে তোমার হচ্ছে ডিজলভ করে ফেলা বা ডিস্ট্রয় করে ফেলা, এটাকেই বার্নআউট স্টাইল বলতেছে। আচ্ছা, ছবিটার মধ্যে দেখলেও বোঝা যাবে যে ধরো যে কটন পলিস্টারের ব্লেন্ড থেকে যে তোমার কোনো যেই কিছু কিছু পোর্শনে তোমার হচ্ছে যেসব জায়গা থেকে কটন পার্ট ডিজলভ হয়ে গেছে, সেই জায়গাটার হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেমন এখানে ছবিতে বলা হচ্ছে যে হোয়াইট পার্টটা হচ্ছে কটন আর পলিস্টারের ব্লেন্ড, আর যেখানে হোয়াইট পোর্শনটা নাই শুধু লাল, সেটা হচ্ছে তোমার পলিস্টারের। এটা মানে ছবি অনুযায়ী, এনিওয়ে কালার তুমি যেটা ইউজ করো সেটাই দেখে নিতে পারবা। তাহলে এটার মেকানিজম কি? মেকানিজম হচ্ছে অ্যাটলিস্ট একটা পার্টকে রিমুভ করে ফেলতে হবে। যে বলছে দেখো যে অ্যাজ দ্য নেম সাজেস্ট দিস সিমস টু বি রাদার এ ড্রাস্টিক প্রসেস। এটা হচ্ছে একটা ওই যে মানে এটা কোনো কনস্ট্রাকটিভ না। আহ, আচ্ছা, আমি তো 2 ঘন্টা টাইম দিলাম, 10 মিনিটস এর কথা কেন বলতেছেন? আচ্ছা, ক্লাস যদি আমি তো 2 ঘন্টা টাইম দিচ্ছিলাম, ক্লাস যদি শেষ হয়ে যায় আবার এই লিঙ্কে জয়েন করো। আচ্ছা, বলতেছে as the name suggests, this tends to be rather a drastic process which involves the destruction of all or at least part of the fabric in the printed areas of the pattern. মানে বলতেছে যে at least একটা পার্টকে হচ্ছে ডিজলভ করে ফেলতে হবে। The removal of the part substrate is essential to get the desired effect. আমি desired effect বা ডিজাইন ইফেক্টটা পাবোই হচ্ছে যখন আমি একটা পার্টকে আমি হচ্ছে রিমুভ করে ফেলতে পারবো। The principle is quite simple and entails the use of a print paste containing an agent that is capable of dissolving or destroying the fabric in the printed areas during subsequent processing. ওই যে আমাদের প্রিন্ট পেস্টের মধ্যে এমন কোন একটা এজেন্ট থাকবে যে একটা না একটা কম্পোনেন্টকে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলতে পারবে। আহ আচ্ছা, পরের দিকে একটা কথা বলতে দেখো যে the extent to which burnout is required must be controlled so that the physical strength and structural stability of the fabrics are not unduly impaired. So আমি কতটুকু ডিগ্রেড করতেছি বা কতটুকু কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করতেছি বা কতটুকু ডিজলভ করে ফেলতেছি, সেটা আমাকে সিগনিফিকেন্টলি বা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আদারওয়াইজ ফেব্রিকের স্ট্রেংথ ফল করবে, যেটা একটু আগে আমরা বললাম। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি আসি, ডেফিনেটলি এটা হচ্ছে কোনো অ্যাডিটিভ প্রসেস না, সাবট্রাকটিভ প্রসেস। মানে হচ্ছে যে বলাই হয়েছে যেটা হচ্ছে তোমার মানে ফেব্রিকটা মানে ডিস্ট্রাকশন করে যেহেতু এটা ইউজ করা হয়, তো স্ট্রেংথের কম্পারিজনে চিন্তা করতে গেলে এটা ডেফিনেটলি হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে বলা যায় যে এটা কেবলমাত্রই হচ্ছে তোমার ব্লেন্ডেড ফেব্রিকের জন্য অ্যাপ্লিকেবল। এটা কনভেনশনাল বা তোমার সিঙ্গেল টাইপ অফ ফাইবারের জন্য কিন্তু এই 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 প্রিন্টিং মেথড কাজ করবে। আচ্ছা, অ্যাডভান্টেজের মধ্যে যদি বলতে চাই, তাহলে ধরো যেই এরকম ব্লেন্ডেড ইফেক্টটা আসলে অন্য কোনো টেকনিকের মধ্যে আনা আসলে ডিফিকাল্ট। আচ্ছা, আরেকটা ব্যাপার ডিসঅ্যাডভান্টেজের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরো এই প্রিন্টিং ধরো একবার করা হয়ে গেলে সেই প্রিন্টিং আমরা যদি বলি না যে ডাইং এর সময় ডাই এর শেড কারেকশন করা যায়, যে তোমার হচ্ছে কালার মানে ডাইং করছি, ডাইং ফল্ট হয়েছে, আমি হচ্ছে কি আবার রিডাইং করতে পারি, ধরো ওই যে স্ট্রিপিং করে আবার রিডাইং করতে পারি। সেই রকম কোনো প্রসেস চাইলে প্রিন্টিং এ করা যায়, কিন্তু এই জিনিস তোমার হচ্ছে বার্ন আউটে করা যাবে না। তার কারণ হচ্ছে ফেব্রিক যেটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে সেটারে তো আর আমি রিকভার করতে পারবো না। তো এটা হচ্ছে অ্যানাদার একটা লিমিটেশন, যে এখানে কারেকশনের কোনো সুযোগ নেই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো। এখানে যেমন হচ্ছে পলিস্টার কটন ব্লেন্ডের ফাইবারের জন্য কি মানে কিভাবে করা যায় সেটা এখানে বলা হয়েছে, যে
কটন ফাইবার যেহেতু 70 থেকে 75% সালফিউরিক অ্যাসিডের মধ্যে ডিজলভ হয়ে যায়, এজন্য তুমি যদি পলিস্টার কটনের ব্লেন্ড কে তুমি হচ্ছে বার্ন আউট প্রিন্টিং করতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে 70% সালফিউরিক অ্যাসিড লাগবে। আমরা যেটা বলতেছিলাম যে এটা তুমি হচ্ছে প্যাডিং মেশিনেও করতে পারো, তুমি ওই যে জিগার মেশিনেও করতে পারো, বা তুমি এই যে প্রিন্টিং এর স্ক্রিন দিয়েও আসলে করা যায়। তো যদি এই যে জিগার মেশিন মানে কি, এটা হচ্ছে তোমার যে ইয়ে কি বলে এক্সস্ট ডাইং মেশিন। তো সেখানেও তুমি সালফিউরিক অ্যাসিডের যদি একটা কনসেন্ট্রেট মানে 70% কনসেন্ট্রেশনের একটা সলিউশন মানে এমএল রেশিও 1:15 45 মিনিট যদি রান করো, তাহলে জিগার মেশিনে বা এক্সস্ট টেকনিকেও করা যাবে। আবার প্যাডিং মেশিনের কথা যদি চিন্তা করো, প্যাডিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে কি রেসিপিটা আসে হচ্ছে ইয়েতে গ্রাম পার লিটারে। সুতরাং তুমি হচ্ছে ওই যে 70% সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেশনকে তুমি যদি এই যে গ্রাম পার লিটারের একটা সলিউশন বানাও, তারপরে হচ্ছে সেটাকে প্যাডিং করলা। প্যাডিং করা মানে কি, ইমার্শন করা এবং নিপিং করা, মানে স্কুইজ করা আর কি। তো সেভাবেও হচ্ছে তোমার অ্যাপ্লাই করা পসিবল, তো যে কোনো ভাবেই অ্যাপ্লাই করা সম্ভব। আর আহ, এই তো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে লাস্টে একটা পয়েন্ট আছে হচ্ছে আমাদের রিডাকশন ক্লিয়ারিং। রিডাকশন ক্লিয়ারিং এর কথাটার মানে হচ্ছে যে আহ, তোমার যেহেতু এটা হচ্ছে একটা ড্রাস্টিক একটা টেকনিক, তো তুমি যখন হচ্ছে অ্যাসিড দিয়ে ট্রিটমেন্ট করতেছো, সুতরাং এটাকে অ্যালকালি দিয়ে হচ্ছে তোমার ট্রিটমেন্ট করে এটাকে হচ্ছে নিউট্রালাইজেশন করা লাগবে আর কি। তো সেজন্য এটাকে হচ্ছে মানে রিডাকশন ক্লিয়ারিং এর কথা বলা হয়েছে যে তোমার অ্যালকালি আছে, স্যান্ডোক্লিন আছে, সার্টেন টেম্পারেচারে সার্টেন টাইমের মধ্যে রিডাকশন ক্লিয়ারিং করা লাগে। আর যেহেতু পলিস্টার ফাইবারও আছে, তো দিস ইজ অ্যানাদার রিজন যে হচ্ছে তোমার ওই যে ডিসপার্স ডাই থাকবে, যেহেতু তোমার ইয়েতে ডাইং করার সময় যেহেতু ডিসপার্স ডাই আসছিল, সুতরাং পলিস্টার ফাইবারের ট্রিটমেন্ট করলে তো সাধারণত আমাদের রিডাকশন ক্লিয়ারিং করা লাগে। সো দিস ইজ অ্যানাদার রিজন যে আমাদের এখানে হচ্ছে রিডাকশন ক্লিয়ারিং করা লাগবে। আচ্ছা, এই হচ্ছে আর কি আমাদের বার্ন আউট প্রিন্টিং। এখন হচ্ছে ইংজেট প্রিন্টিং এ যাব, বাট আমি একটা জিনিস একটুখানি একটু পজ করি, কারণ হচ্ছে মিটিং এর টাইম কেন কম দেখাচ্ছে আমি বুঝতে পারছি না। আমার ফার্স্ট টাইম তো 2 ঘন্টা দেওয়া ছিল। হুম। না, এটা মাথায় ঢুকতেছে না আমার, এটা আমি কেমনে ঠিক করবো এখন? ইয়ে শেষ হয়ে যায়, মিড ইয়ে ক্লাস যদি হচ্ছে ক্লোজ হয়ে যায়, তাহলে তোমরা আবার হচ্ছে এই লিঙ্কে জয়েন করো, হ্যাঁ? আহ, এটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে এখানে ইংজেট প্রিন্টিং। আমি আসলে শুরু করতে পারতেছি না, কারণ দেখাচ্ছে যে 3 মিনিটের মধ্যে মিটিং টাইম ক্লোজ হয়ে যাবে। ইউজুয়ালি হওয়ার কথা না। আচ্ছা, একটা কাজ করো, আমি এটা স্টপ করে দিচ্ছি, হ্যাঁ? তোমরা আরেকবার জয়েন করো। আমি একটু জিনিস ছিল, এটা কি স্যান্ডোক্লিন বলতে? এটা হচ্ছে ক্লিনিং এজেন্ট। তোমার হচ্ছে ইয়ে থাকে না, ক্লিনিং এর সময় তোমার হচ্ছে ডিটারজেন্ট থাকে, তোমার সারফেস অ্যাক্টিভ এজেন্ট থাকে, আর তোমার হচ্ছে ক্লিনিং এজেন্ট। আর স্পেশালি ফ্যাক্টরিতে তুমি এখন হচ্ছে মানে ধরো আমরা তো থিওরিটি যেগুলো পড়াই, আমরা তো আর ট্রেড নেম ব্র্যান্ড নেম পড়াই না, আমরা পড়াই জাস্ট হচ্ছে টাইপটা, যে কোন টাইপের কেমিক্যাল কাজ করবে আর কি। বাট ফ্যাক্টরিতে হচ্ছে অনেকদিন ইউজ করতে করতে ওরা দেখা যায় ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রেই তোমার হচ্ছে সিনার্জিস্টিক কেমিক্যাল ইউজ করে বা মাল্টিফাংশনাল কেমিক্যাল ইউজ করে, যেটাতে তোমার হচ্ছে একই জিনিসে বা একই কেমিক্যাল দিয়ে 2-4টা ফাংশন একসাথে হয়ে যায়। এটাতে তোমার অনেকগুলো অ্যাডভান্টেজ হয়, যে তোমার হচ্ছে ধরো একই সাবস্ট্রেট একই টেক্সটাইল অনেকবার ওই হার্শ এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে ট্রিটমেন্ট হবে না, এটা একটা ব্যাপার। তারপরে ফ্যাক্টরিতে সাধারণত ধরো কেমিক্যাল এভরিডে চেঞ্জ করে না, যেমন দেখা যায় যে কোন মানে স্পেসিফিক কোনো ব্র্যান্ডের কেমিক্যাল হয়তো বা ইউজ করে, তো সেই সব কেমিক্যাল কোম্পানি গুলাও আবার হচ্ছে রিসার্চ করে এরকম কোনো মাল্টিফাংশনাল কেমিক্যাল ডেভেলপ করে, যেগুলা দিয়ে হয়তো বা তোমার 2-3টা কাজ একই সাথে করে ফেলা যায়। হ্যাঁ, যেমন এনজাইম দিয়ে তোমার হচ্ছে ধরো একসাথে অনেক কিছু করা যায়, বায়োপলিশিং হয়, স্কাউরিং হয়, আলাদা আলাদা টাইপের এনজাইম ইউজ করলে। তো আলাদা আলাদা কোম্পানির কেমিক্যাল যখন ইউজ হয়, সেই কোম্পানি থেকে ওইরকম রিসার্চ করে টোরে এরকম হচ্ছে তোমার মাল্টিফাংশনাল কেমিক্যাল অনেক সময় সাজেস্ট করে। তো অনেক সময় এইসব রেসিপির মধ্যে এই টাইপের কিছু নামও চলে আসে আর কি, যার কারণে হচ্ছে এই টাইপের নাম দেওয়া। বাট এগুলা হচ্ছে যে সিনার্জিস্টিক টাইপের কেমিক্যাল, মাল্টিফাংশনাল কেমিক্যাল। এরকম মানে সবারই এরকম মোটামুটি প্র্যাকটিস থাকে, এবং যার কারণে যেটা বলছেন যে এভরিডে কেউ হচ্ছে কেমিক্যাল চেঞ্জ করতে পারে, মানে হুট করে চেঞ্জ করতে পারে না। তোমার ইয়েতে যে কোনো মানে ফ্যাক্টরি প্র্যাকটিসে তোমার যে অনেক ট্রায়াল এরর করে একটা ইয়েতে আসছে। বুঝছি। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট একটু শুরু করি। আহ, আমাদের নেক্সট টপিক হচ্ছে আমাদের ইংজেট প্রিন্টিং। তো ইংজেট প্রিন্টিং এর আমরা টুকটাক নাম ডেফিনেটলি সবাই শুনছি, যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ডিজিটাল প্রিন্টিং।
ডিজিটাল প্রিন্টিং কথাটা টার্মটা আসলে আসে কোথা থেকে? যে ধরো আমরা যদি বেসিক একটা স্ক্রিন প্রিন্টিং এর কথা চিন্তা করি আরকি। একটা স্ক্রিন প্রিন্টিং এর জন্য তো আসলে আ স্ক্রিন বানানো ছাড়া বা আমার ডিজিটাল টেকনোলজির আসলে তেমন কোনো দরকার নেই। তো আ যেমন 3D প্রিন্টিংটাকেও ডিজিটাল প্রিন্টিং বলা হয় বা তোমার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টিংটা ডেফিনিটলি একটা ডিজিটাল প্রিন্টিং। তো মানে এই ডিজিটাল টেকনোলজি ইউস করা হয় যেসব প্রিন্টিং গুলোর মাধ্যমে সেগুলোকে ডিজিটাল প্রিন্টিং বলে, তাই না? স্বাভাবিক মানে জেনারেলাইজড ভাবে। এখন 3D প্রিন্টিং এর অ্যাপ্লিকেশনটা আসলে ডিরেক্টলি কালারেশন এর সাথে না। এই কারণে আমরা এইখানে এটা হয়তোবা কভার করতেছি না। কিন্তু 3D প্রিন্টিং ও কিন্তু টেক্সটাইল এর উপরে করা যায়। তো ইঙ্কজেট প্রিন্টিং এ যদি আমরা আসি, ইঙ্কজেট প্রিন্টিং আ আ যদি কম্পেয়ার করো হচ্ছে কনভেনশনাল প্রিন্টিং এর সাথে, দ্যাট ইজ স্ক্রিন প্রিন্টিং বা তোমার হচ্ছে রোটারি বা তোমার হচ্ছে রোলার প্রিন্টিং এর সাথে বা ব্লক এগুলোর সাথে যদি কম্পেয়ার করি, ইঙ্কজেট প্রিন্টিংটা হচ্ছে মানে ফার্স্ট কথাটাই হচ্ছে এটা হচ্ছে আ আ ওয়ান অফ দ্যা সাস্টেইনেবল সলিউশন ফর কালারেশন। সাস্টেইনেবল সলিউশন কেন? কারণ হচ্ছে যে ইঙ্কজেটের ইঙ্ক প্রিন্টিংটা জাস্ট চিন্তা করো তোমার কাগজ প্রিন্ট করার মতো। যেমন আমরা যে এখন তোমরা যে ল্যাব রিপোর্টের কভার শিট প্রিন্ট করো আরকি। যে ওই সেম টেকনোলজির মাধ্যমে আমি হচ্ছে কাপড়ের উপর প্রিন্ট করতে পারতেছি। সো আ ইঙ্কজেট প্রিন্টিং এর ইঙ্কটা হয় হচ্ছে তোমার ওয়াটার বেসড। এটা হচ্ছে তোমার আ আ অ্যাডিটিভ বেসড হয় না বা থিকেনার বেসড হয় না। সো যেটা তোমার হচ্ছে যে হিউজ পরিমাণে থিকেনার লাগে কনভেনশনাল প্রিন্টিং এ বা যেটা আবার ওয়াশ আউট করে বের করে ফেলতে হয়। এই টাইপের কমপ্লেক্সিটি কিন্তু আমার ইঙ্কজেট প্রিন্টিং এর মধ্যে নাই। তারপরে তোমার আমরা মনে হয় যেহেতু যখন স্ক্রিন প্রিন্টিং সম্পর্কে কথা বলছিলাম, তখন এটাও বলছিলাম যে খুব ফাইন আউটলাইন বা শার্প বা প্রিসাইজ ডিজাইন প্রিন্ট করার দরকার হলে সেই জিনিসগুলা হচ্ছে তোমার ইঙ্কজেট প্রিন্টিং এ সহজ। যেটা স্ক্রিন প্রিন্টিং এ হয়তোবা অনেক স্ট্রাগলিং হয়ে যাবে। তো আ these are the advantages actually, বাট অ্যাডভান্টেজ বললেও আসলে এখানে আবার মানে আ অনেক আ ঝামেলাও আসবে একটু পরে। যেমন যদি আমরা এখানে কনটেন্ট এর মধ্যে যাই যে বলা হচ্ছে যে ডিজিটাল প্রিন্টিং এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্যা ভার্সেটাইল প্রিন্টিং কারণ এটা সাবস্ট্রেট স্পেসিফিক ও না। যেমন ইঙ্কজেট প্রিন্টিং অনেক কিছুতেই করা যায়। তো যেমন ওই যে কাগজের এক্সাম্পল দিলাম আমরা। তারপরে হচ্ছে এখানে যেমন একটা কথা লিখছে দেখো যে ফ্রম দ্যা ব্যাচ কোডিং অফ সফট ড্রিংক ক্যানস মানে আমরা যে কোক পেপসি খাই এটার যে ক্যান গুলা আছে, ক্যানের প্রিন্টিং ও ইঙ্কজেট প্রিন্টে প্রিন্টিং করা যায় টু স্মার্ট ইলেকট্রনিক টেক্সটাইল। সেখানে নরমাল কালারেশন তো আছেই, এবার অ্যাডভান্সড ই-টেক্সটাইল বানানোর জন্য এপ্লাই করা যাইতে পারে। মানে এটা হচ্ছে এত ভার্সেটাইল একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন আ আ এরিয়া। ইঙ্কজেট প্রিন্টিং এর ক্ষেত্রে মানে এটার ইয়েটা কি? স্পেশালিটিটা কি? স্পেশালিটি হচ্ছে যে, ইট অ্যালাউস দ্য ডিপোজিশন অফ টাইনি ড্রপলেটস অনটু দ্য সাবস্ট্রেট উইথআউট ডিপেন্ডিং অন দ্য হাই স্পিড অপারেশন অফ মেকানিক্যাল প্রিন্টিং এলিমেন্টস। মানে বলা হচ্ছে এখানে খুব টাইনি ছোট, ছোট ড্রপলেট প্রিন্ট করা সম্ভব এবং সেটার জন্য আলাদা কোনো মানে উইথআউট ডিপেন্ডিং অন দ্য হাই স্পিড অপারেশন মানে কোনো হাই স্পিড অপারেটিং মেশিন লাগবে না আমার এখানে, সেটা বলা হচ্ছে। এনিওয়ে ইঙ্কজেট প্রিন্টিং মেশিন এমনিই স্লো মানে ইয়ের মতো না, স্ক্রিন প্রিন্টিং এর মতো এত হাই স্পিড হয় না। এখানে একটা আ আ প্যারামিটার বলা হয়েছে যে nozzle sizes for the printers are usually 20 to 30 মাইক্রোমিটার। যেই ইঙ্কজেট প্রিন্টিং এর যে ইঙ্কটা ডিপোজিশন হবে যে নজল দিয়ে, সেই নজলের সাইজ হচ্ছে 20 থেকে 30 মাইক্রোমিটার উইথ ইঙ্ক ড্রপলেটস as small as 1.5 পিকোলিটার। তার মানে ওখান থেকে যে ইঙ্কের ভলিউমটা তৈরি হবে, যে ইঙ্ক যে ড্রপ হবে, ড্রপলেট তো জেনারেট করবে, সেটার ভলিউম হচ্ছে 1.5 পিকোলিটার। আচ্ছা 20 to 30 মাইক্রোমিটার বলা হয়েছে নজলের সাইজ। মাইক্রোমিটার মানে কত? 10 to the power -6 মানে কত সূক্ষ্ম। তো একটা সেলাই করা সুইয়ের চেয়েও আসলে ইঙ্কজেট প্রিন্টিং এর নজল এত ন্যারো। আর বলা হচ্ছে এখান থেকে যে ড্রপলেট তৈরি হবে, সে ড্রপলেট হচ্ছে 1.5 পিকোলিটার। পিকো মানে হচ্ছে 10 to the power -12 তার মানে কত ছোট্ট ভলিউম অফ প্রিন্টিং এখানে করা সম্ভব। তো আমরা বলতেছিলাম না যে হাই রেজোলিউশন বা প্রিসাইজ প্রিন্টিং করা যাবে। সুতরাং এই যে আ 1.5 পিকোলিটার এর পরে বলছে উইথ দ্যা অ্যাচিভমেন্ট অফ হাই রেজোলিউশন ব্র্যাকেট হচ্ছে ডটস পার ইঞ্চ মানে ডিপিআই। তো আ যদি আমার ড্রপলেটের ভলিউম বড় হয়ে যায় তাহলে তো আর আমি ছোট, ছোট বা শার্প ডিজাইন তৈরি করতে পারব না। এজন্য বলা হয়েছে যে আমার যদি এরকম প্রিসাইজ আউটলাইন বা শার্প ডিজাইন বা প্রিসিশন প্রিন্টিং দরকার হয়, সেক্ষেত্রে ইঙ্কজেট প্রিন্টিংটা হচ্ছে আরকি মানে বেস্ট। কারণ এত প্রিসাইজলি অন্য কোনো কিছু আর মেইনটেইন করতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে বলা হচ্ছে যে কেন আমার মানে ইঙ্কজেট প্রিন্টিং এর বেনিফিট গুলা কি, কি সেটার সম্পর্কে কথা বলতেছে। তো আমরা যেমন শুরুই করছিলাম যে এটা হচ্ছে তোমার সাস্টেইনেবল সলিউশন ফর দ্যা কোলাবরেশন। কেন? কারণ হচ্ছে রিসোর্স এফিশিয়েন্ট। আচ্ছা, রিসোর্স এফিশিয়েন্ট কোন সেন্সে? অনেকগুলো ব্যাপারের সাথে রিলেটেড জিনিসটা। যেমন ধরো আমরা বলতেছিলাম যে যদি কনভেনশনাল প্রিন্টিং এর কথা চিন্তা করি, আমাদেরকে হচ্ছে হিউজ পরিমাণে যে প্রিন্ট পেজ বানাইতে হচ্ছে, সেই প্রিন্ট পেজটা আবার তোমার হচ্ছে আ ইউজ করার পরে হচ্ছে সেই জিনিস আবার তুমি ওয়াশ করে ফেলতেছি। যেমন আমাদের ওয়াশিং এর মেইন উদ্দেশ্যই হচ্ছে প্রিন্টিং এ ঠিকানা রিমুভ করা। সেই ঠিকানা রিমুভ করে আমি এনভায়রনমেন্ট এ ছেড়ে দিচ্ছি। সেই জিনিস আবার চলে যাইতেছে হচ্ছে তোমার আল্টিমেটলি ইফ্লুয়েন্ট এ।
whereas আমি একটা কথা বললাম একটু আগে যে ইঙ্কজেট প্রিন্টিংটা হচ্ছে যে ইঙ্ক ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়াটার বেসড অথবা সলভেন্ট বেসড। আচ্ছা, সলভেন্ট যদি হয় সেটা তো বাতাসে ইভাপোরেট হয়ে গেল। আচ্ছা, সলভেন্টে আবার সমস্যা আছে যে সলভেন্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে টক্সিক হয়। আর এটার জন্য মানে ইঙ্কজেট প্রিন্টিং এর জন্য মোর সাস্টেনেবল হচ্ছে যদি ওয়াটার বেসড ইঙ্ক ইউজ করো। ওয়াটার বেসড ইঙ্ক হলে কি হবে, ড্রাই করার সময় পানি ইভাপোরেট হয়ে যাবে। যেহেতু ওয়াটার বেসড ইঙ্ক, এখানে থিকেনার বলে তেমন কিছু থাকেই না, যেটুকু ওয়াটার ইউজ করা হয় সেই ওয়াটার আবার ইভাপোরেট হয়ে যাচ্ছে, সুতরাং এনভায়রনমেন্টের কোনো ইফ্লুয়েন্ট বলে তো এখানে কিছু নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি ইঙ্কজেট প্রিন্টিংটা তো ড্রপ অন ডিমান্ড, মানে যেখানে প্রিন্টিং দরকার সেখানে গিয়ে আমি প্রিন্টিং করতেছি, কাগজের প্রিন্টিং এর মতো। সুতরাং এখানে এক্সেস পরিমাণে তৈরি হয়ে নষ্ট হয়ে যেতেছে এরকম কোনো সুযোগই নেই, সুতরাং এনভায়রনমেন্টাল এফেক্ট অনেক কম। ঠিক আছে, তারপরে ধরো যদি আমাকে যদি বায়ার একটা রিকোয়ারমেন্ট দিয়ে বলে হচ্ছে এই জিনিসটা প্রিন্ট করে দাও, এখন এটা যদি রোলার প্রিন্টিং মানে বা তুমি একটা স্যাম্পল বানায় দেখাও যে হচ্ছে এটা দেখতে কেমন লাগে তাইলে আমরা বাল্কে অর্ডার দিব, এরকম যদি একটা কন্ডিশন আছে, এই জিনিস যদি তুমি এখন বলো যে আমাকে স্ক্রিন প্রিন্টিং করতে হবে, তার মানে এটার স্ক্রিন বানাইতে হবে, স্ক্রিন বানানোর পরে সেটা স্ক্রিন প্রিন্ট পেজ বানাইতে হবে, তারপরে প্রিন্টিং করতে হবে, প্রিন্টিং করার পরে সেটার যে ড্রাইং, ফিক্সিং, স্টিমিং যা যা কন্ডিশন আছে এগুলা ফলো করতে হবে, তারপরে গিয়ে তুমি হচ্ছে স্যাম্পল পাবা। তুমি যদি রোলার প্রিন্টিং এর কথা চিন্তা করো, আগে একটা মেটালিক রোলার বানাইতে হবে, রোলার এনগ্রেভ করা লাগবে। তারপরে হচ্ছে সেই অনুযায়ী তুমি একটা হিউজ মানে রোলার তো আর ছোট মেশিন হয় না, এটা বড় মেশিন হয়, সুতরাং অনেকগুলা প্রিন্ট পেজ নষ্ট করতে হবে, তারপরে ফেব্রিক প্রিন্ট করে তারপরে দেখবা তোমার ডিজাইন ঠিক আছে কি। ওয়্যারএজ ইঙ্কজেট প্রিন্টিং মানে কি, তোমরা যে হচ্ছে ল্যাব রিপোর্ট যেমন লেখো, যদি লেখো আর কি পিসিতে, কি করবা, একটা ডিজাইনটা তৈরি করবা তোমার পেইন্টে বা তুমি হচ্ছে কোনো একটা ফরম্যাটে ডিজাইন তৈরি করে ডিজাইনটা প্রিন্ট কমান্ড দিবা, তোমার ফেব্রিকের মধ্যে দিয়ে প্রিন্ট হয়ে আসবে। সো একটা অর্ডার বা একটা চেঞ্জিং কোনো ট্রেন্ড অ্যাডাপ্ট করার জন্য ইঙ্কজেট প্রিন্টিং এর থেকে সহজ আর কিছু নেই, কারণ এই মানে যেমন স্ক্রিন বানাইতে গেলেও তো তোমার স্ক্রিনের সাইজ, স্ক্রিনের মেশ কাউন্ট, তারপরে হচ্ছে ওই যে নাইলন ফেব্রিক, তোমার কোন ধরনের ফেব্রিকের অ্যাপ্লাই করতেছে তার অ্যাভেলেবিলিটি, তোমার ওই এক্সপোজার মেশিন অ্যাভেলেবেল আছে কিনা সেটার ফ্লেক্সিবিলিটি, অনেক কিছু চিন্তা করতে হয়। সেই কম্পারিজনে ইঙ্কজেট প্রিন্টিং এ কিছু চিন্তা করার দরকার নেই। তুমি মেশিনের যে সফটওয়্যার মানে মেশিন চালানোর যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মধ্যে ডিজাইন পোর্শন আছে। যেমন আমি নিজেও আমার পিএইচডি সময় ইঙ্কজেট প্রিন্টিং নিয়ে 2 বছর নষ্ট করে আসছি, মানে এত স্লো প্রোগ্রেস। ডিজাইনটা যেমন তোমাকেই আঁকাইতে হবে, তোমার পিসির মধ্যে আঁকাইলা, ডিজাইন তৈরি করে দিয়ে এবার প্রিন্ট কমান্ড দিলা, সেই অনুযায়ী প্রিন্টিং হবে। তো মানে যদি এই যে বলা হচ্ছে যে সেকেন্ড পয়েন্টটাতে যে গ্রেট প্লেজ আ গ্রেট রোল ইন অ্যাডাপ্টিং টু দ্য ফার্স্ট চেঞ্জিং ট্রেন্ড, সুতরাং ফ্যাশন ট্রেন্ডের অ্যাডাপশনের জন্য মানে ফার্স্ট অ্যাডাপশনের জন্য ইঙ্কজেট প্রিন্টিং এর মতো সুইটেবল আসলে আর কিছু নাই। কিন্তু এট দ্য সেম টাইম ইঙ্কজেট প্রিন্টিং অনেক এক্সপেন্সিভ, যেটা হয়তো বা অ্যাফোর্ড করাটা অনেক টাফ হয়ে যায়। আচ্ছা, এরপরে যেমন বলছে দ্য ডিজাইনস আর ক্রিয়েটেড ডিজিটালি বাই সফটওয়্যার, মানে একটু আগে যেটা বললাম সফটওয়্যার দিয়ে ডিজাইন বানাতে, সুতরাং প্রোডাকশন টাইম অনেক কম লাগে, মানে তোমার এই যে স্যাম্পল প্রোডাকশনের জন্য সময় অনেক কম লাগতেছে। বাট হ্যাঁ, ওয়ান্স দ্য ফেব্রিক ইজ প্রডিউসড, এখন মানে বাল্ক স্কেলে প্রোডাকশনের জন্য ডেফিনেটলি এখানে এটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং এর মতো এত ফাস্টার না, এর তুলনায় হচ্ছে স্লো। এখন মানে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, স্ক্রিন প্রিন্টিং এর আর ইঙ্কজেট প্রিন্ট মানে যেখানে স্ক্রিন প্রিন্টিং দরকার সেখানে তো আর কেউ ইঙ্কজেট প্রিন্টিং ইউজ করে না, কারণ ইঙ্কজেট প্রিন্টিং এর জন্য হচ্ছে তোমার যেই মেশিন সাইজ বা মেশিন মানে যেই ক্যাপাসিটি, স্ক্রিন প্রিন্টিং এর ক্যাপাসিটি আরো বেশি হওয়া লাগে। মনে হয় লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে 60-62 ইঞ্চি উইডথ এর ফেব্রিক, ওটা নর্মাল একটা ইঙ্কজেট প্রিন্টিং দিয়ে প্রিন্ট করা যাবে না, সেটার জন্য আলাদা প্রিন্টিং মেশিন লাগবে বা বড় প্রিন্টিং মেশিন লাগবে। তো বাট এনিওয়ে, আমি যদি ওই যে ধরো তুমি অর্ডার অ্যাপ্রুভালের পোর্শন চিন্তা করো, ডেফিনেটলি ইঙ্কজেট প্রিন্টিং টা সহজ। তারপরে হচ্ছে যেমন ওই যে পরের পয়েন্টটাতে বলতেছে যে হচ্ছে এনশিওরস দ্য প্রপার ইউজ অফ ইঙ্ক, যেহেতু ইঙ্ক নষ্ট হয় না সুতরাং বেটার ইউটিলাইজেশন হয়, লেস হ্যাজার্ডাস টু অপারেটরস এন্ড দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এটা হচ্ছে লেস হার্মফুল। তারপরে হচ্ছে পরেরটা কথা বলছে রিভিল দ্য নিউ পসিবিলিটিস অফ টেক্সটাইল ফিনিশিং অ্যাজ ওয়েল, মানে বলতেছে যে তুমি লোকালাইজ ভাবে শুধুমাত্র প্রিন্টিংই না, ফিনিশিং এও হচ্ছে তুমি চাইলে ইঙ্কজেট প্রিন্টিং টেকনিক অ্যাপ্লাই করতে পারো। যেমন আমার নিজের পিএইচডির কাজে যেটা ছিল ই টেক্সটাইল বানানো, ওয়ারেবল ই টেক্সটাইল বানানো, এবং সেটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টিং দিয়ে। তো অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু মানে বোঝানোর চেষ্টা করতেছি হচ্ছে স্মার্ট ফাংশনালিটি বা এরকম অ্যাডভান্স ফিনিশিং টেকনিকও তুমি হচ্ছে ইঙ্কজেট প্রিন্টিং দিয়ে অ্যাডাপ্ট করতে পারবা। তো এখানে হচ্ছে ফিচার্স কিছু দেওয়া আছে, যেই অ্যাডভান্টেজ গুলো বললাম মোটামুটি এগুলো থেকে আসলে ফিচার্স, ঠিক আছে, এগুলো একটু নিজেরা দেখো। এটা হচ্ছে একটা জেনারেল প্রসেস ফ্লো চার্ট, আমার একটা ডিজিটাল ইমেজ বানাইতে হবে আমার একটা সফটওয়্যারের মধ্যে, তারপরে ইঙ্কটা সাপ্লাই হবে একটা প্রিন্ট হেডের মধ্যে। আচ্ছা, যেমন ওই যে তোমরা যদি দোকানে কাগজ প্রিন্ট করার মেশিন দেখো, ওখানে একটা কার্ট্রিজ থাকে, তো সেম ইঙ্কজেট প্রিন্টিং মেশিনের মধ্যে একটা কার্ট্রিজ থাকবে, ওই কার্ট্রিজটাকে প্রিন্ট হেড বলা হচ্ছে। তারপরে তোমার সেটা হচ্ছে প্রিন্টিং অন সাবস্ট্রেট, এরপর এটা প্রিন্টিং হবে, এরপর এটা পোস্ট ট্রিটমেন্ট মানে হচ্ছে ড্রাইং বা কিউরিং বলা হচ্ছে।
আর এরপরে নিচে একটা কথা বলছে প্রি ট্রিটমেন্ট অফ সাবস্ট্রেট, এখানে আমি আসতেছি। আচ্ছা, প্রি ট্রিটমেন্ট অফ সাবস্ট্রেটের ক্ষেত্রে কথাটা হচ্ছে যে আহ, যেমন আমরা যদি স্ক্রিন প্রিন্টিং এ যাই তখনও তো আমাদের একটা প্রি ট্রিটমেন্ট করা লাগে, লাগে না? যেমন হচ্ছে আমরা স্কারিং, ব্লিচিং, সিঞ্জিং, ডিসাইজিং এগুলো তো করি কনভেনশনাল। এখন ইঙ্কজেট প্রিন্টিং এর জন্য কিছু কিছু ক্ষেত্রে একটা স্পেসিফিক প্রি ট্রিটমেন্ট দরকার হয়। যেমন হচ্ছে, যেহেতু আমি বললাম যে মাত্র 1.5 পিকোলিটার হচ্ছে আমার ড্রপের সাইজ, তার মানে আমি যদি একটা ড্রপ ফেলি জাস্ট 1.5 পিকোলিটার, এটাতে কিন্তু আসলে তেমন কোনো ইফেক্টই তৈরি হবে না। তো দেখা যায় স্ক্রিন প্রিন্টিং এর যেই ইফেক্ট, তুমি একবার প্রিন্টিং করলেই তোমার যেই পরিমাণ কালার ডেপথ আসে, ইঙ্কজেট প্রিন্টিং এ সেই প্রিন্টিং আসতে গেলে হয়তো বা আমার 20, 30, 40টা লেয়ার প্রিন্ট করা লাগবে। আমি কথাটা বুঝতে পারতেছি কিনা আরেকবার একটু খেয়াল করো। মানে স্ক্রিন প্রিন্টিং এর সময় ইঙ্কের যে পরিমাণ বা প্রিন্ট পেস্ট যত কনসেন্ট্রেটেড থাকে, যত হিউজ ইউজ করা যায়, ইঙ্কজেট প্রিন্টিং এ 1.5 পিকোলিটার ড্রপলেটে তার কিছুই থাকে না। সুতরাং তোমার যদি বলা হয় যে তুমি ওই যে স্ক্রিন প্রিন্টিং এর মতো একটা ইফেক্ট আনতে চাও, তাইলে ইঙ্কজেট প্রিন্টিং অনেকগুলা লেয়ার প্রিন্ট করলে গিয়ে তুমি হচ্ছে তারপরে একটা ইফেক্ট পাবা। ঠিক আছে, ওই মানে একটা কালার বোঝা যাবে, বা তুমি মানে কালার হয়তো বা ইনিশিয়ালি বোঝা যাবে, বাট একটা সার্টেন ডেপথে আনতে গেলে তোমার অনেকবার প্রিন্ট করা লাগবে, যেটা আবার অবভিয়াসলি ডেফিনেটলি আবার টাইম কনজিউমিং। তো এটা হচ্ছে একটা একটা কনসিডারেশন। আরেকটা কনসিডারেশন আছে, সেটা হচ্ছে যে ধরো কখনো কখনো তোমার ফেব্রিকের উপরে যেহেতু মানে পরিমাণটা খুব সামান্য হয় ইঙ্কের, তো কখনো কখনো দেখা যায় যে ফেব্রিক ওটা অ্যাবজর্ব করে ফেলে। অ্যাবজর্ব করে ফেললে একটা ফাংশনাল টেক্সটাইল বানাইতে গেলে যে রিকোয়ারমেন্ট, সেটা সবসময় সহজে আসে না। তো তার জন্য উপরে আগে একটা প্রিন্ট, আরেকটা সেকেন্ডারি লেয়ার দিয়ে নেওয়া লাগে। মানে আমি যদি আরেকটু ভেঙে বলতে চাই যে একটা কন্ডাক্টিভ বা ইলেকট্রিসিটি পরিবহন হবে এরকম কোন একটা যদি প্রিন্ট বানাইতে চাই, তার মানে তো আমার একটা কন্টিনিউয়াস ট্র্যাক লাগবে, তাই না? কন্টিনিউয়াস ট্র্যাক না হলে তো কারেন্ট পাস হবে না। এখন আমি যদি ইঙ্কজেট প্রিন্টিং করি, ওই 1.5 পিকোলিটার তো ফাইবার অ্যাবজর্ব করে ফেলবে, সারফেসে তো থাকবে না। সারফেস যদি না থাকে তাহলে তো ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ বা ইলেকট্রনিক টেক্সটাইল বানানো যাবে না। সারফেসে রাখার জন্য তাহলে কি করতে হবে? আগে উপরে একটা অ্যাডহেসিভ বা একটা হাইড্রোফোবিক প্রিন্ট, একটা লেয়ার প্রিন্ট করে নেওয়া লাগবে পাতলা, তার উপরে আমার ইঙ্কজেট প্রিন্টিং করা লাগবে যেন কন্টিনিউয়াস ট্র্যাকটা থাকে। তো এই যে কনসিডারেশনটা বললাম, এটা আবার অনলি ডেডিকেটেড ফর এই টেক্সটাইল। নর্মাল কালারেশনের জন্য আমার এটা কোনো সমস্যা না, কিন্তু যদি যদি কোনো ফাংশনাল টেক্সটাইল বানাইতে চাও যার জন্য কোনো একটা স্পেসিফিক ফাংশনালিটি দরকার, তার ক্ষেত্রে ওইটা হচ্ছে একটা কনসার্নিং ফ্যাক্টর। তো এই হচ্ছে আর কি প্রি ট্রিটমেন্টের ব্যাপারটা। এখন হচ্ছে ধরো দুইটা টাইপ নিয়ে কথা বলা হচ্ছে, যে ইঙ্কজেট প্রিন্টিং ইউজুয়ালি দুই ধরনের। আগামী নেক্সট 4টা স্লাইডে হচ্ছে এই দুইটা টেকনিকের বর্ণনা আছে, তো তোমরা ছবিটা একটু খেয়াল করো, আমি ছবিটা একটুখানি এক্সপ্লেন করে দিই। প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিং, পরেরটা হচ্ছে তোমার ড্রপ অন ডিমান্ড ইঙ্কজেট প্রিন্টিং। আচ্ছা, কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিং এবং ড্রপ অন ডিমান্ড জিনিসটা আসছে হচ্ছে তাদের প্রিন্ট হেড থেকে। মানে আমি একটু আগে বলছি একটা কার্ট্রিজ থাকবে, তো কার্ট্রিজের যে অংশ থেকে তোমার ইঙ্ক ডিপোজিশন হয় সেটাকে বলা হয় নজল। সেই নজলটা থেকে ইঙ্ক কিভাবে ডিপোজিশন হচ্ছে বা কিভাবে ইজেকশন হচ্ছে, এটার উপর বেস করে দুইটা মেকানিজম, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ড্রপ অন ডিমান্ড। কন্টিনিউয়াস ইনজেক্ট মানে কি? তার মানে এখান থেকে কন্টিনিউয়াস একটা ড্রপলেট আসতে থাকবে। আচ্ছা, এখন কন্টিনিউয়াস যদি ড্রপলেট আসতে থাকে, তার মানে নিচে যদি সাবস্ট্রেট থাকে, তার মানে কন্টিনিউয়াসলি ইঙ্ক ডিপোজিশন হবে। এখন যদি কন্টিনিউয়াসলি ইঙ্ক ডিপোজিশন হয় তাহলে কি আমার প্রিন্টিং হবে নাকি? আমি যদি আরেকটু ক্লিয়ার করি, বোঝার চেষ্টা করি, যে আমি প্রথম যে ছবিটা আছে কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিং, এটার মানে হচ্ছে আমার যে নজলটা আছে, নজল থেকে কন্টিনিউয়াসলি ড্রপলেট লিবারেট হতে থাকবে, বেরোতে থাকবে। এখন কন্টিনিউয়াসলি যদি ড্রপলেট পড়তে থাকে, তাহলে তাহলে তো আর তোমার ফেব্রিকের উপরে প্রিন্টিং হবে না। প্রিন্টিং মানে কি? কোনো জায়গায় প্রিন্টিং হচ্ছে, কোনো জায়গায় প্রিন্টিং হচ্ছে না। আমার ফেব্রিক সাবস্ট্রেট মুভ করতে পারে বা নজলটাও মুভ করতে পারে। তার মানে আমার এমন পজিশন বা এমন কিছু সময় দরকার যেখানে হচ্ছে যেখানে প্রিন্টিং হবে না, যেখানে ধরো ডিজাইনের মধ্যে যেখানে কালার নাই। আচ্ছা, কেউ একজন বলেন, কেউ একজন হ্যান্ড রেজ করছেন, কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ভুলেও হইতে পারে। তো বলতেছিলাম যে যেখানে আমার ডিজাইন নাই সেখানে তো আমি প্রিন্টিং করতে পারবো না। মানে আমার ইঙ্কজেট প্রিন্টিং, তোমরা যদি একটা ওই যে ল্যাব রিপোর্ট লেখার সময় ওই যে কি কভার শিট প্রিন্ট করার কথা যখন চিন্তা করো, এই যে ধরো তুমি লিখলা সাবজেক্টের নাম ওয়েট প্রসেসিং 1, তো ডাব্লিউ আর ইর মাঝখানে তোমার একটা স্পেস আছে, ওই দিক দিয়ে তো নজলটা পার হবে এবং সেই সময় ইঙ্ক ডিপোজিশন হওয়া যাবে না। যখন আবার ওই ই লেখাটা আসবে তখন হচ্ছে সেই অনুযায়ী ই লেখা অনুযায়ী ডিপোজিশন হইতে হবে। তো এই জিনিসটা তো মেনটেন করা লাগবে। আমি যদি বলি যে আমার কন্টিনিউয়াসলি ড্রপলেট ডিপোজিশন হচ্ছে, তাহলে তো সেটা মেনটেন করা যাবে না। সেইটা মেনটেন করার জন্য দেখো নজলের
নিচে একটা তোমার নিচে ডিফ্লেকশন সিস্টেম আছে। তো সেই ডিফ্লেকশন সিস্টেম কি করে, সে হচ্ছে ইঙ্কটাকে আচ্ছা, তোমার ডিজাইনটা তো আগেই সিস্টেমের মধ্যে ইনপুট দেওয়া, তো সেই সিস্টেম অনুযায়ী তোমার প্রিন্ট হেডটা মুভ করবে সাবস্ট্রেটের উপরে, এবং সেই থেকে ডিজাইন থেকে ডিসিশন নিয়ে তোমার এই ডিফ্লেকশন সিস্টেমটা ইঙ্কটাকে সরাই দিবে, সো দ্যাট ওইটা নিচে পড়তে না। পাশে দেখো একটা গাটার আছে, সেই গাটারের মধ্যে ওই ইঙ্কটা কালেক্টেড হয়। সেই যেটুকু কালেক্টেড হইলো সেটা আবার রিসাইকেলড হয়। তো ব্যাপারটা হচ্ছে ইনজেট মানে কন্টিনিউয়াস ইনজেট প্রিন্টিং মানে হচ্ছে নজল থেকে কন্টিনিউয়াস ডিপোজিশন হবে ঠিকই, বাট ওই যে আমার ডিজাইনটা ছিল, ডিজাইন থেকে ডিফ্লেকশন সিস্টেম একটা সেন্সিং করবে যে হ্যাঁ এখানে ইঙ্ক পড়া মানে এখানে ইঙ্ক ডিপোজিশন হওয়া যাবে না, তো এখানে এটাতে সরাই দিবে, ডিফ্লেক্ট করে দিবে, সরাই দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিবে, সেটা আবার রিসাইকেলড। এটাকে বলে কন্টিনিউয়াস। আর আমি যদি বলি ড্রপ অন ডিমান্ড মানে হচ্ছে, ডান পাশের ছবিটা একটু খেয়াল করো, এটার মানে হচ্ছে নজরের মধ্যে একটা পালস ভোল্টেজ থাকবে। পালস ভোল্টেজ মানে কি, বাইনারি একটা ফোর্স, মানে 0 1 0 1, ব্যাপারটা এরকম। তোমার সাবস্ট্রেট থাকলো, নজল তো ট্রাভেল করে মানে পজিশন অনুযায়ী, তুমি ওয়েট প্রসেসিং 1 ধরো লিখবা বা ওয়েট 2 লিখবা, তো ডাব্লু লেখা পর্যন্ত তো ঘুরতে হবে তোমার নজলটাকে। ডাব্লু লিখবে, তারপরে ই লিখবে, তারপরে টি লিখবে, এরপরে একটা স্পেসের জন্য যথেষ্ট পরিমাণে সরবে, তারপরে আবার পি দিয়ে শুরু হবে। তো এই ট্রাভেল করার সময় যেখানে প্রিন্টিং করা লাগবে সেখানে ধরো বাইনারি, সে কথার কথা 1, যেখানে প্রিন্টিং করা লাগবে না কথার কথা 0, মানে 0 1 0 1 এরকম হচ্ছে তোমার কমান্ড থাকবে। যেখানে প্রিন্টিং করার দরকার হবে সেখানে ডিপোজিশন হবে, যেখানে প্রিন্টিং করা লাগবে না স্পেস, ওই জায়গায় প্রিন্টিং হবে না, হয়তো বা 0 1 0 1 0 এরকম পালস ভোল্টেজ থাকবে। তো উপর দিয়ে তোমার নজলটা পুরো ফেব্রিক বা সাবস্ট্রেটের উপরে ট্রাভেল করবে, এবং ওই পালস ভোল্টেজের মাধ্যমে প্রিন্টিং হবে অথবা হবে না সেটা ডিফাইন করা হবে। আর এই প্রিন্টিং হবে কি হবে না কোথা থেকে সেন্সিংটা আসবে, তুমি যে একটু আগে ইনপুট দিছো ডিজাইন, সেই ডিজাইনের থেকে। আমি কি এই দুইটা জিনিসের পার্থক্য বুঝাতে পারছি, বা কারোর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা জিনিসের মধ্যে, মানে কি বুঝাতে চাইছি সবাই কি বুঝছেন কিনা? মানে দুইটাই ইনজেক্ট সিস্টেম, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে মানে ডিফারেন্সিয়েট করা হয়েছে হচ্ছে নজল থেকে ডিপোজিশনের উপর বেস করে। যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনজেক্ট প্রিন্টিং, এখান থেকে কন্টিনিউয়াসলি লিবারেট হইতে থাকবে, কিন্তু কন্টিনিউয়াস লিবারেট হলে তো ডিজাইন হবে না, সুতরাং এটাকে মেনটেন করার জন্য একটা ডিফ্লেকশন সিস্টেম থাকে, যে যেখানে প্রিন্টেড ডিজাইন লাগবে না ওটাকে সরাই দিবে, লাথি মারবে, সরে যাও। তো ওখান থেকে তোমার এটা অন্য জায়গায় রিসাইকেল হয়ে যাবে, ওই জায়গাটা খালি থাকবে ফেব্রিকের উপরে। আর যেটা বলতেছি আমরা ডিওডি, ড্রপ অন ডিমান্ড, এটার মানে হচ্ছে এখানে ডিজাইন লাগবে সেখানে প্রিন্টিং হবে, যেখানে লাগবে না সেখানে প্রিন্টিং হবে না, ওখান থেকে ইঙ্ক ডিপোজিশনই হবে না। এইটা ডিফাইন হবে আমার যে ডিজাইনটা আমি ইনপুট দিচ্ছি, সেই ডিজাইন অনুযায়ী এখান থেকে কমান্ড আসবে, সেই কমান্ড অনুযায়ী সেন্সিং এই কাজটা হবে। আমি কি এটা বুঝাতে পারছি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। স্যার আমাদের এই যে নজলের যে পজিশনটা, এটা কি এরকম হবে যে আমার প্রিন্টারের যে উইথ সেই বরাবর হচ্ছে একটা সিঙ্গেল রোতে হচ্ছে সবগুলো নজল থাকবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ এরকমই। আচ্ছা না, আমি তোমাদের একটা ছবি দেখাই, একটা ভিডিও দেখাই, এই ভিডিওটাকে একটু দেখো, তারপরে আমরা হচ্ছে বাকিটুকু কভার করি। ছবিটা দেখো, ভিডিওটা দেখো। আচ্ছা, ভিডিওটা যদি খেয়াল করে থাকো, আমি আরেকবার একটুখানি প্লেব্যাক করি এবং হচ্ছে একটুখানি হচ্ছে জিনিসটা বুঝে দেওয়ার চেষ্টা করি। আমাদের এই ছবির মধ্যে আহ, আচ্ছা দেখেন, এই যে বাম পাশেটা হচ্ছে আমাদের ডায়ামেটিক সফটওয়্যারের স্ক্রিনটা। আচ্ছা, পাশে যে বক্সটা এটাই হচ্ছে আমার একটা স্যাম্পল ইংজেট প্রিন্টার মেশিন, এবং দেখতে পাচ্ছ এখানে একটা A4 সাইজের কাগজ আছে। আমি যেটা বলছিলাম যে স্যাম্পল মেশিন গুলার স্যাম্পল সাইজ হচ্ছে এরকম A4 হয়, হ্যাঁ, এই A4 সাইজের। তো এখানে পেপার না দিয়ে এই জায়গায় তুমি কাপড় দিলে কাপড়ের উপর প্রিন্ট হবে। আচ্ছা, আমরা যদি কন্টিনিউ করি, যে A4টা তার মানে হচ্ছে আমার ওই যে সাদা কাগজটা হচ্ছে আমার ফেব্রিক বা তুমি হচ্ছে পেপার যেটাই বলি, মানে আমার সাবস্ট্রেট। আচ্ছা, এখন আমরা যদি
এই যে ট্রেটা মুভ করতেছে, এই ট্রেটা মুভ করতেছে মানে হচ্ছে এই তোমার প্রিন্টিং যখন শুরু হবে তখন আমি বললাম না আইদার সাবস্ট্রেটও মুভ করবে অথবা তোমার নজল বা কার্ট্রিজও মুভ করবে। তো সাবস্ট্রেটটা ইনিশিয়ালি মুভ করে একটা পজিশন সেট হয় আর কি। আর এরপরে উপরে যে কার্ট্রিজটা যে যে একটা ফ্রেমের মধ্যে দেখো যে ডান পাশে যেই সার্কুলার সার্কেলটা, সার্কেলের মধ্যে একটা সাদা বক্স বসাইছে, এই যে দেখো এই যে বসাইলো এটা হচ্ছে কার্ট্রিজ। এই কার্ট্রিজটা বসানো হইলো, এখন এই হেডটা ট্রাভেল করবে তোমার বা এরপর সাবস্ট্রেটের। এই যে ট্রাভেল করতেছে বা সাবস্ট্রেটের উপরে সে হচ্ছে travel। এটা কি বোঝাতে পারছি কিনা? এই যে তোমার ছোট্ট একটা সার্কেল বা হেড দেখাইলাম, এই হেডের মধ্যে তোমার যে সাদা একটা জিনিস বসাইলো গ্লাভস পরা হাত দিয়ে, সেটা হচ্ছে ছিল একটা কার্ট্রিজ। এবং ওই পুরা হেডটা হচ্ছে তোমার পুরো এ4 সাবস্ট্রেটের উপরে ট্রাভেল করতেছে। তো তোমার ডিজাইন অনুযায়ী ওভারঅল ডিজাইনের মধ্যে যে জায়গায় প্রিন্টিং করা লাগবে তোমার এই হেডটা সেই জায়গায় চলে যাবে, গিয়ে নজল থেকে ইঙ্ক ডিপোজিশন হবে। এবং এই যে এখন পজ করা আছে খেয়াল করো, এই হেডের পাশে ছোট ছোট তিনটা ছোট ছোট একদম সার্কিটের মতো আছে, ছোট্ট ছোট্ট। যেহেতু ইঙ্কজেট প্রিন্টিং মানেই হচ্ছে একদম মাইক্রো লেভেলে প্রিন্টিং করা যায়, তো সেই তিনটা সার্কিট এখানে প্রিন্ট করছে। এটা আসলে বোঝাটা টাফ, কিন্তু এই যে হেডটার পাশে এই যে ছোট ছোট তিনটা দাগ দেখা যাচ্ছে, এই তিনটা দাগ হচ্ছে মানে দুইটা দাগ দেখা যাচ্ছে, আরেকটা হচ্ছে হেডের নিচে। এটা হচ্ছে এরকম ওই স্মল সাইজের তোমার সার্কিট প্রিন্ট করছে। তো এই হচ্ছে মানে তোমার ড্রপ অন ডিমান্ড, যদি বলি ড্রপ অন ডিমান্ড প্রিন্টিং এর হচ্ছে টেকনিক। আমি কি বোঝাতে পারছি কিনা একটু? আহ বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এটুকুর মধ্যে? উম, আপনারা কি বুঝছেন? ছবিটা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে তো হইলই। আচ্ছা, এই যে দুইটা টেকনিকের কথা বলছি, কন্টিনিউয়াস আর আপনার হচ্ছে ড্রপ অন ডিমান্ড, এই দুইটা জিনিসের দুইটা টাইপের আর কি ফিচার্স গুলা, মানে যে ব্যাখ্যাটা দিলাম আর কি, সেই ব্যাখ্যা বা ফিচার্স গুলা এই দুইটা প্রথম দুইটা স্লাইডে হচ্ছে কন্টিনিউয়াস জিআইজি, কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিং, পরের দুইটা স্লাইডে হচ্ছে ড্রপ অন ডিমান্ড। আচ্ছা, কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিংটা আসলে তুমি এই যে রোল টু রোল প্রিন্ট করার জন্য বা লার্জ স্কেলে প্রিন্ট করার জন্য বেশি ইউজ করা হয়। আর আমাদের টেক্সটাইল স্যাম্পল ট্যাম্পল প্রিন্ট করার জন্য ইউজুয়ালি ড্রপ অন ডিমান্ডটা ইউজ করা হয়। যেমন আমি যে ভিডিওটা দেখাইলাম এটা হচ্ছে ড্রপ অন ডিমান্ড প্রিন্টিং মেশিনের ইয়ে একটা স্যাম্পল মেশিন আর কি। আচ্ছা, দেখেন ওই যে যেই কার্ট্রিজটা দেখাইলাম, এই কার্ট্রিজ গুলোর মধ্যে নজল থাকে হচ্ছে 16টা ম্যাক্সিমাম। তো তোমার ধরো যখন কন্টিনিউয়াস ইঙ্কজেট প্রিন্টিং হবে, যেহেতু আমি বলছি রোল টু রেল বা বড় মেশিন, এগুলাতে 10টা থেকে 1000টা পর্যন্ত নজল থাকতে পারে। ডেফিনেটলি এটা হচ্ছে মেশিন সাইজের উপর। যেমন আমাদের মানে যে ভিডিওটা দেখেছি এটা হচ্ছে জাস্ট A4 সাইজ প্রিন্ট করার মেশিন, এবং এই মেশিনের মধ্যে যে ছোট্ট সাদা একটা বক্স বসাইলো, এটা হচ্ছে আমাদের সেই কার্ট্রিজটা। সেই কার্ট্রিজের মধ্যে নজল থাকে হচ্ছে মাত্র 16টা। তো আপনার যদি প্রিন্টিং এর মধ্যে একাধিক কালার প্রিন্ট করা লাগে, তো একটা মানে ডিজাইন তো তুমি আগেই করছো, কালার ওয়াইজ ডিজাইন আলাদা হবে আর কি। তো এই ধরো ফার্স্টে কালো কালার দিয়ে প্রিন্টিং করে ফেললে, এর পরের বারে কালো কালারের কার্ট্রিজ উঠায় ধরো নীল কালারের কার্ট্রিজ বসাইলে, সে নীল কালারের ডিজাইন অনুযায়ী প্রিন্টিং হবে। এর পরের বার হয়তো বা তুমি নীল উঠায় আরেকটা কার্ট্রিজ বসাইলা, মানে ইভেন দোকানের প্রিন্টিং এর মধ্যে যেমন 3টা বা 4টা কালার এট এ টাইম বসায় রাখা যায়, এবার যে পাশে যে ইঙ্ক রিজার্ভার থাকে, তো পাশের ইঙ্ক রিজার্ভারের মধ্যে তোমার হচ্ছে 3টা 4টা কালার থাকে। তো এই স্যাম্পল মেশিনের কথা যেটা দেখাইলাম, এই স্যাম্পল মেশিনের মধ্যে কিন্তু এক একবার এক একটা কার্ট্রিজ হচ্ছে রিপ্লেস করতে হবে। তো ওই কনসিডারেশনে ডেফিনেটলি এটা অনেক স্লো একটা প্রসেস এবং অনেক এক্সপেন্সিভ প্রসেস, যেই কারণে আসলে এক্সপোতে অনেক দেখা গেলেও এটা আসলে খুব বেশি ওয়াইডলি অ্যাভেলেবেল এখনো হয় নাই, বা বাংলাদেশের মতো দেশে এটা আসলে অনেক টাফ। কারণ এটার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কস্ট এত বেশি হবে যে আমরা বেশিরভাগ ফ্যাক্টরি আসলে সেটা এফোর্ড করতে পারবো না। ঠিক আছে? বাট ওই যে বললাম না, স্যাম্পল টাইপের বা তুমি R&D করো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের এইসব পারপাসে এটা ইউজ করা যায়। কিন্তু তো বা ওই যে এক্সপো গুলোতে দেখা যায়, কারণ এক্সপোতে তো আনবেই যেন হচ্ছে তুমি মেশিন কিনো, কিন্তু তোমার যে মানে বাল্ক স্কেলের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট আসলে ফিল আপ করাটা ইঙ্কজেট প্রিন্টিং দিয়ে আসলে একটু টাফ আর কি। ঠিক আছে? তো আচ্ছা, এই হচ্ছে আর কি মোটামুটি ইঙ্কজেট প্রিন্টিং এর মানে বেসিক কনসেপ্ট। আচ্ছা, এখানে আর অ্যাডিশনাল কিছু জিনিস আছে, যেমন মেইন কম্পোনেন্টস। তাহলে কম্পোনেন্টস বলতে তাহলে কি থাকবে? আমাদের একটা সফটওয়্যার লাগবে, আমাদের একটা সাবস্ট্রেট সফটওয়্যার, মানে যেটার মাধ্যমে তুমি ডিজাইন তৈরি করবে এবং প্রিন্টিং কমান্ড দিবা। মেশিন চালাতে গেলে তো সফটওয়্যার লাগেই। একটা টেক্সটাইল ইউজ, মানে তুমি যে সাবস্ট্রেট ইউজ করবা সেটা। একটা ইঙ্ক লাগবে, যেমন আমরা স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্রে বলি যে আমাদের প্রিন্ট পেস্ট লাগবে, সেখানে আলাদা কম্পোনেন্ট থাকে, থিকেনার আলাদা আলাদা এজেন্ট থাকে। আমার এখানে সেটা এখানে এটা বেশিরভাগ যেহেতু এটা ওয়াটার বেসড হয়,
এই জন্য এটাকে পেস্ট বলে না, এটাকে ইঙ্ক বলে। যেমন প্রিন্টারেরও মানে নর্মাল যে কাগজ প্রিন্টারেরটাও কেউ কিন্তু ইঙ্ক বলে, ওটা কিন্তু প্রিন্ট পেস্ট বলে না। তারপর এটা হচ্ছে প্রিন্ট হেড এন্ড হার্ডওয়্যার, মানে তোমার যে ইঙ্কজেট প্রিন্টিং মেশিনটা, যে মেশিন দিয়ে তুমি হচ্ছে প্রিন্ট করবা সেটা লাগবে। এই 4টা জিনিস হচ্ছে আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট। এই যে সাবস্ট্রেটের কথাটা আসতেছে যে যেমন টেক্সটাইল এজ এ সাবস্ট্রেট ফর ইঙ্কজেট প্রিন্টিং, যেমন আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে হচ্ছে স্ক্রিন প্রিন্টিং এর ইফেক্ট একবার প্রিন্ট পাস, মানে তুমি স্কুইজি দিয়ে একবার প্রেসার দিলা, তাতে যেই ইফেক্টটা আসবে ওই ইফেক্টটা ইঙ্কজেট প্রিন্টিং এ আনতে গেলে তোমার হচ্ছে অনেক সময় লাগবে। তার রিজন হচ্ছে টেক্সটাইল সাবস্ট্রেট তো পোরাস, তো পোরাস হওয়ার কারণে যখন একটা ড্রপ ডিপোজিশন হয়, ড্রপটা সে খেয়ে ফেলে, শুষে না। শুষে নিলে তো ভিতরে চলে গেল, সেটা সারফেসে নাই। তো এবং মানে যেহেতু পরিমাণটা খুব সামান্য, এই জন্য ওই সার্টেন ইফেক্ট যেটা স্ক্রিন প্রিন্টিং এ আসে, ওই ইফেক্ট আনাটা আসলে এই তোমার ইঙ্কজেট প্রিন্টিং এর জন্য আসলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং এটা আরো বেশি কালারেশনের জন্য সমস্যা নাই, তুমি যদি বলো যে ফাংশনাল প্রিন্টিং করবে তখন ডেফিনেটলি আরো বেশি চ্যালেঞ্জিং। হ্যাঁ, আবার হচ্ছে 10 মিনিট দেখাচ্ছে, অথচ আমি মিটিং 2 ঘন্টার জন্য সেট করতেছি, বুঝলাম না। আমারটা কিন্তু বিডিএন এর অ্যাকাউন্ট, তারপরেও আচ্ছা। এনিওয়ে, আবার যদি ক্লোজ হয় আরেকবার জয়েন করেন, এটা লাস্ট টাইম হবে আশা করি, কারণ আমার শেষের দিকে, বাট আরেকবার লাগতে পারে জয়েন করা। আচ্ছা, তো হ্যাঁ, এটা হচ্ছে এদের ফিচার্স গুলা। আচ্ছা, এখানে তোমার হচ্ছে ইঙ্কের টাইপ সম্পর্কে কথা বলতে, এটা আসলে যে আমরা এর আগের যে চ্যাপ্টারটা পড়ছি ওইটার একটা সামারি, ও এটা না, ওইটার সামারি এইটা। কোন কোন ধরনের ডাই ইউজ করা হয়, যেমন এসিড রিঅ্যাক্টিভ, ডিসপার্স, পিগমেন্ট, সাবলিমেশন টাইপ, কোন ধরনের ডাই কোন ধরনের ফাইবার ইউজ করে এবং কোন ধরনের বন্ড ফরমেশন করে, সেটার একটা সামারি হচ্ছে এখানে দেওয়া হয়েছে। মানে সব ধরনের ডাই করা যায় তুমি যদি এরকম প্রপার ইঙ্ক বানাইতে পারো আর কি। আর এখানে হচ্ছে প্রাইমারি ক্লাসিফিকেশন বলতে, যেমন প্রথম দুইটা দেখো, আমি বারবার বলতেছিলাম না যে ওয়াটার বেসড এবং সলভেন্ট বেসডটাই মোস্টলি ইউজ করা হয়। তো সলভেন্টটা হচ্ছে তোমার মানে আগে ইনিশিয়ালি যখন ইঙ্কজেট প্রিন্টিং ডেভেলপ করা হয়েছিল, এটা ছিল মোস্টলি আসলে সলভেন্ট বেসড। তো সলভেন্টের সমস্যা হচ্ছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে টক্সিক। তো আমি সাস্টেনেবল সলিউশন বলে যদি টক্সিক কেমিক্যাল নিয়ে আসি তাহলে তো সমস্যা। বাট সলভেন্টের একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ধরো যে ড্রাইং বা কিউরিং এর ওই ঝামেলাটা আসলে অনেক কম, কারণ এটা নর্মালি ইভাপোরেট হয়ে যাবে বা হালকা এনার্জিতে ইভাপোরেট হয়ে যায়। তো এইটার কারণে আসলে সলভেন্টের থেকেও মোর সাস্টেনেবল বা মোর সেফার অপশন হচ্ছে আমার ওয়াটার বেসড ইঙ্ক, যেটা হচ্ছে ইভাপোরেশনের মাধ্যমে হয়ে যায় এবং যেহেতু থিকেনার থাকে না, সুতরাং এখানে আমার ওয়াশিং টোয়াশিং এর ঝামেলাই নাই আসলে। তো এই দুইটা স্লাইডে আসলে এই তোমার ইঙ্কের টাইপ সম্পর্কে আর কি একটু বলা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইন্টারেস্ট, যেমন এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি বলেই তো আসলে এত কথা। যেমন এই যে দেখো যে তোমার চারটা ইয়েতে দেখানো হয়েছে যে তোমার হচ্ছে এনার্জি সেভ করা যাচ্ছে 63% এর মতো। তোমার এত হাই টেম্পারেচার লাগতেছে না, তোমার হচ্ছে ওয়াশিং করা লাগতেছে না, মানে তোমার হচ্ছে পানি খরচ হচ্ছে না, পানির ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করা লাগতেছে না, মানে সরি ওয়েস্ট ওয়াটার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করা লাগতেছে এটসেট্রা। তুমি যদি আবার ওয়াটার ইউজেস চিন্তা করো যে 70 থেকে 80 লিটার পার মিটার প্রিন্টেড ফর পিগমেন্টিং, মানে পানি সেভ করা যায়, মানে স্ক্রিন প্রিন্টিং এর জন্য যে হিউজ পরিমাণে ওয়েস্টেজ হয় সেটা তো আর এখানে লাগতেছে না ওই সেন্সে আর কি। তারপরে হচ্ছে পলিউশন রিডিউস হচ্ছে, তারপরে হচ্ছে তোমার রিডিউস ইকুইপমেন্ট এন্ড স্টোরেজ স্পেস, মানে ছোট মেশিনে অনেক কাজ করা যায়, মানে ভার্সেটালিটির রেসপেক্ট থেকে। এগুলো হচ্ছে আর কি আমাদের তার অ্যাডভান্টেজ। এই স্লাইডটাতে দেখাচ্ছে হচ্ছে কোয়ালিটি এবং ডিউরেবিলিটি টেস্ট অফ ইনজেট প্রিন্টিং। এটা আসলে আহ, শুধু ইনজেট প্রিন্টিং না, এটা আসলে বায়ার রিকোয়ারমেন্ট এবং প্রোডাক্ট অনুযায়ী সবার ক্ষেত্রে। যেমন তুমি যদি লিস্টটা দেখো যে কালার ফাসেন্স টু ওয়াশ, ড্রাই ক্লিনিং, ব্লিচিং, আয়রনিং, রাবিং, এক্সারসাইজিং, সান এক্সপোজার বা লাইট ফাসেন্স, এটা আসলে সব ধরনের প্রিন্টিং এর জন্যই আমাদের কনসিডারেশন। আর এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজ গুলো তো আমরা বললামই যে হচ্ছে অনেক কালার ইউজ করা যায়, তোমার প্রিসিশন ডিজাইন তৈরি করা যায়, কাস্টমার রেসপন্স তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা যায়, তারপরে হচ্ছে স্ক্রিন প্রিপারেশনের ঝামেলা নাই, রোলার প্রিপারেশনের ঝামেলা নাই। এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এটা অনেক এক্সপেন্সিভ মেশিন, প্রিন্টিং স্পিডটা কম, তোমার হচ্ছে ইঙ্কজেট প্রিন্টিং এ যেহেতু তোমার সফটওয়্যার চালাইতে হয়, সুতরাং এটার জন্য একটু শিক্ষিত লোকজন লাগবে। মানে স্ক্রিন প্রিন্টিং এর মতো হয়তো বা হবে না, আমার একটু শিক্ষিত লোকজন লাগবে যে হচ্ছে সফটওয়্যার চালাইতে পারে। আচ্ছা, আরেকটা লাস্ট টপিক আছে, মানে লাস্ট টপিক বলতে লাস্ট পয়েন্ট আছে, দেখেন বলছে পিগমেন্টস ক্যান বি ইজি ইউজড কেয়ারফুলি বিকজ পিগমেন্টস পার্টিকেল মে ক্রিয়েট ব্লকেজ ইন জেট নজলস। আচ্ছা, এই কথাটা একটু বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ইঙ্কজেট প্রিন্টিং এর ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জ হচ্ছে নজল ব্লক। যেমন আমি একটু আগে বলছি নজলের সাইজ হয় হচ্ছে 20 থেকে 30 মাইক্রোমিটার। তো এই 20 থেকে 30 মাইক্রোমিটারের মধ্যে তোমার যদি ওয়াটার সলিবল ডাইস হয় সমস্যা নাই, এটা তো ডিজলভ হয়েই গেছে। বাট যদি এটা পিগমেন্ট হয় বা তোমার যদি এটা ধরো যে ইনসলিবল টাইপের ডাইস হয়, তুমি ডিসপার্সড অবস্থায় রাখছো, এই জিনিসগুলো হচ্ছে তোমার এই নজলটাকে ব্লক করে ফেলে খুবই ইজিলি। এবং
নজল ব্লক হয়ে গেলে কি হবে, প্রিন্টিং আর হবে না। সুতরাং এত দামি এক্সপেন্সিভ কার্ট্রিজ যখন নজল ব্লক হয়ে যায় তখন আসলে তোমার ওই নজল ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। ওই যে প্রিন্টিং মেশিনের মধ্যে সাদা সাদা যে সাদা যে একটা ছোট বক্সের মতো ঢুকাইলো তোমরা, যেটা দেখবে, যেটাকে আমি বললাম কার্ট্রিজ, এই কার্ট্রিজ 10টার কার্ট্রিজের একটা বক্সের দাম হচ্ছে 1300 পাউন্ড। 10টা কার্ট্রিজের একটা বক্স, এটার দাম হচ্ছে 1300 পাউন্ড। তাহলে চিন্তা করো, তুমি যদি চিন্তা করো যে আমার একটা মাল্টি কালার ডিজাইন তৈরি করতে হবে এবং সেটার জন্য তোমার ফ্লেক্সিবল ভাবে চালাইতে হবে, আসলে কত হিউজ পরিমাণে খরচ লাগে। হ্যাঁ, এখন আমি যেটা দেখাইছি এটা তো স্যাম্পল, ওই মেশিনের ক্ষেত্রে দেখাইছি। তুমি যদি ওয়াটার সলেবল ডাই ইউজ করো এবং সেটা যদি তোমার ওই যে কন্টিনিউয়াস ইংকজেট টাইপের প্রিন্টিং হয়, ডেফিনেটলি খরচ তার তুলনায় অনেক কম। বাট স্টিল কনভেনশনাল স্ক্রিন প্রিন্টিং বা তোমার এই ব্লক প্রিন্টিং এর তুলনায় হচ্ছে অনেক বেশি এক্সপেন্স। ঠিক আছে, এই হচ্ছে আর কি আমার স্পেশাল প্রিন্টিং চ্যাপ্টারটা শেষ। আমার আর আসলে 10 মিনিটের মতো টাইম লাগবে, জাস্ট হচ্ছে পিগমেন্ট প্রিন্টিংটা আমি কভার করব। বাট আমার এই সেশনটা দেখাচ্ছে 5 মিনিট আছে। তো যদি আমি আরেকবার জয়েন করতে হবে, আমি সরি ফর দ্য ট্রাবল। এরকম এর আগে কোনোদিন ফেস করি নাই, আজকেই দেখছি। আচ্ছা, এইটুকুর মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারো, এইটুকুর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে। স্যার ভিডিওটাতে হচ্ছে গিয়ে যতটুকু দেখছিলাম যে গ্রাফিন দেখাইছিল। হ্যাঁ, নাও গ্রাফিন তো হচ্ছে কার্বনের একটা হেক্সাগনের স্ট্রং স্ট্রাকচার। এটার কি হচ্ছে টেক্সটাইলে কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা? ওমা, এটা কি বললা! আমি পুরো পিএইচডি করে আসলাম গ্রাফিনের উপরে। তারপরে আমার সেটা যদি সুপারভাইজার, একটু বলতেন স্যার, আচ্ছা, আমার কিরকম ব্যাপার? সুপারভাইজারের পুরো ক্যারিয়ারই হচ্ছে গ্রাফিন, নাজমুল ভাইয়ের পুরো ক্যারিয়ারই হচ্ছে গ্রাফিন নিয়ে। তো আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গ্রাফিন ইজ টু মাচ এক্সপেন্সিভ। হ্যাঁ, তোমার এই যেমন হচ্ছে তোমাদের অ্যাপারেলের মাহমুদা ম্যাডাম হচ্ছে গ্রাফিনের ইঙ্ক একটা রিসার্চ প্রজেক্টে ইউজ করার জন্য কিনছিল আর কি। তোমার 250 মিলিগ্রাম গ্রাফিনের, ওটা তো গ্রাফিনের ছিল, রিডিউস গ্রাফিন অক্সাইড ছিল। 250 মিলিগ্রাম রিডিউস গ্রাফিন অক্সাইডের দাম ছিল হচ্ছে 65,000 টাকা। ঠিক আছে, 250 মিলিগ্রাম, 250 গ্রাম বলি নাই কিন্তু, 250 মিলিগ্রাম মানে কত সামান্য। তো মানে এত এক্সপেন্সিভ জিনিস দিয়ে আসলে লার্জ স্কেলে অ্যাপ্লাই করাটা চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে যে, আচ্ছা, ক্লাস টাইম শেষ হয়ে গেলে কিন্তু তোমরা আরেকবার একটু কষ্ট করে ঢুকো লাস্ট বারের মতো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আহ আচ্ছা, গ্রাফিনের কালার হচ্ছে কালো। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমরা যদি কালারেশন অ্যাসপেক্টে চিন্তা করি, মানে আমরা এখন পড়াশোনাটা করলাম আসলে গ্রাফিনের, সরি, কালারেশন অ্যাসপেক্টে। তো কালারেশন অ্যাসপেক্টে আসলে গ্রাফিনের তেমন কোনো ফাংশন নাই, কারণ এই কালো রঙের জন্য আমাদের এত চ্যালেঞ্জিং সাবস্ট্রেট, এত এক্সপেন্সিভ সাবস্ট্রেট আমার দরকারই নাই। আচ্ছা, গ্রাফিন ইউজ করা হয় হচ্ছে তোমার ফাংশনাল টেক্সটাইলের জন্য। যেমন আমি একটু আগে বললাম যে আমার পিএইচডি ছিল হচ্ছে তোমার এনার্জি স্টোরেজ টেক্সটাইল, মানে টেক্সটাইলের মধ্যে এনার্জি স্টোর করা হবে, সেই এনার্জি দিয়ে তুমি হচ্ছে কোনো সেন্সর চালাবা বা এটসেট্রা এটসেট্রা। নাজমুল ভাইদের যেমন নাজমুল ভাইয়ের ওয়াইফ এবং অ্যাসোসিয়েট প্রফেসর এক্সিটার ইউনিভার্সিটির, আপুর কাজ ছিল হচ্ছে তোমার ওয়্যারেবলি টেক্সটাইল বানানো। উনি ডিফারেন্ট সেন্সর টেন্সর বানাইছে এবং উনার উনার পুরোটাই হচ্ছে সে গ্রাফিন প্রিন্ট করে জিনিসগুলো বানাইছে। গ্রাফিনের অ্যাপ্লিকেশন টেক্সটাইলের পাশাপাশি কম্পোজিট অ্যাপ্লিকেশনেও আছে। মানে এটা যেটা বললাম যে নর্মাল বেসিক কালারেশন অ্যাসপেক্টে আসলে এটার অ্যাপ্লিকেশন নাই, এটার অ্যাপ্লিকেশন আছে হচ্ছে ফাংশনাল অ্যাসপেক্টে। তুমি যদি স্ট্রেংথ বাড়াইতে চাও, কন্ডাক্টিভ টেক্সটাইল বানাইতে চাও, তুমি যদি হিটিং এলিমেন্ট বানাইতে চাও, মানে ধরো তোমার এমন একটা ক্লদিং বানাইলা যে ক্লদিংটা হচ্ছে শীতকালে তোমাকে হচ্ছে ওয়ার্মথ দিবে, তোমার জ্যাকেটের কাজ করবে আর কি, বা হিটেড হবে, এই টাইপের ফাংশনালিটি তুমি যদি ইনকর্পোরেট করতে চাও তাইলে গ্রাফিন লাগবে। And তুমি যদি বলো যে না আমি সবুজ আর লাল রং করব, তার জন্য আসলে গ্রাফিন দরকার নেই, কারণ একে তো কথা হচ্ছে গ্রাফিনের রং কালো যেহেতু কার্বন ডেরিভেটিভ, আর নাম্বার টু হচ্ছে গ্রাফিনের এই যে এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভ দিয়ে আসলে কালারেশন হবে না। তো তুমি যদি ফাংশনাল অ্যাসপেক্ট চিন্তা করতে চাও, গ্রাফিনের অনেক কিছু করা সম্ভব, বাট কালারেশনের জন্য মানে গ্রাফিন ইজ নট দ্য রাইট থিং। আচ্ছা, আর যদি গ্রাফিন সম্পর্কে টুকটাক একটু জানতে হয়, আমি একটু সাজেস্ট করবো কষ্ট করে হচ্ছে আমার, অথবা আরো ভালো হয় যদি আমার বসের নাজমুল করিম ভাইয়ের অথবা শাইলা ম্যাডামের, যদি হচ্ছে গুগল স্কলার প্রোফাইলটা একটু দেখো, অসংখ্য পেপার করছে ওনারা, ওনাদের পুরো ক্যারিয়ারই তাই। আমার 7-8টা পেপার আছে গ্রাফিন নিয়ে। তো এগুলো একটু যদি পড়ে দেখো, দেখবা যে আমরা ডিফারেন্ট সেন্সরের মধ্যে গ্রাফিন ইউজ করছি, যেমন টেম্পারেচার সেন্সর বানাইছি, আমি এনার্জি স্টোরেজে গ্রাফিন ইউজ করছি, কেউ টেম্পারেচার সেন্সর বানাইছে, কেউ হার্ট রেট মনিটরিং এর সেন্সর বানাইছে, আমি যেমন ইসিজি ইএমজি এগুলো বানাইছি। ঠিক আছে, তো এরকম ওয়্যারেবল টেক্সটাইল অ্যাসপেক্টে গ্রাফিনের ভালো অ্যাপ্লিকেশন আছে, কিন্তু যেটা বলতেছি বারবার যে ক্লদিং অ্যাসপেক্টে আসলে নাই। আর গ্রাফিন ছাড়াও এরকম আরো অনেক মাল্টিফাংশনাল কম্পোনেন্ট, সরি, আরো অনেক ফাংশনাল এলিমেন্ট বা কম্পোনেন্ট আছে, বাট বললাম তো মানে
আমার নিজেরই তো ফুল পিএইচডির কাজ হচ্ছে গ্রাফিন নিয়ে। মার্জিয়া ম্যাডাম ম্যানেজমেন্টের, মার্জিয়া দুলাল, ও আমার পরে আমার ল্যাবে জয়েন করছে 1 বছর পরে। ওরও মোটামুটি পুরো কাজই হচ্ছে গ্রাফিন নিয়ে, মানে মোটামুটি আমার থেকে কম, বাট ওর তো সাস্টেনেবিলিটি মোস্টলি ফোকাস, ওর আবার একটু ডিফারেন্ট এরিয়া। বাট ও হচ্ছে গ্রাফিন দিয়ে সেন্সর টেন্সর বানাইছে, একসাথেই বানাইছি ইনফ্যাক্ট আমরা, এবং ইঙ্কজেট প্রিন্টিং করেই বানাইছি। এবং মার্জিয়ার আর আমার হচ্ছে সেম একটা পেপারও আছে একসাথে। তো তোমরা হচ্ছে আমার বা মার্জিয়া ম্যাডামের একটু গুগল স্কলার প্রোফাইল অথবা নাজমুল করিম ভাইয়ের গুগল স্কলার প্রোফাইল দেখলেও টুকটাক আইডিয়া পাবা গ্রাফিনের অ্যাপ্লিকেশন কি হবে। ঠিক আছে, কোয়েশ্চেন আছে কিনা আর? বা ওই যে গ্রাফিন নিয়ে বলতে চাচ্ছিলা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আর? স্যার আমার আছে গ্রাফিনের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, বলেন স্যার। স্যার গ্রাফিন তো অ্যাকচুয়ালি মানে কনসিডার্ড অ্যাজ এ 2D ম্যাটেরিয়াল, ওইটা কি অ্যাকচুয়ালি এক্সিস্ট করে 3D ওয়ার্ল্ডে? ওমা, এটা কি কোয়েশ্চেন! অবশ্যই এক্সিস্ট করে, করবে না কেন? শোনো, টুডি আচ্ছা ম্যাটেরিয়াল, টুডি ম্যাটেরিয়াল এক্সপেক্ট করে। আচ্ছা, গ্রাফিন তোমার হচ্ছে মানুষ এখন হচ্ছে তোমার কমার্শিয়ালি বানায়, সেলও করে। এবং আমি যেটা বললাম যে তোমার গ্রাফিনের ডিফারেন্ট ডেরিভেটিভসও পাওয়া যায়, শুধু গ্রাফিনও পাওয়া যায়। আচ্ছা, আবার ইভেন গ্রাফিন আমি নিজে গ্রাফাইট থেকে সিনথেসিসও করছি। গ্রাফিন তোমার হচ্ছে যেহেতু তোমার হচ্ছে মানে 2D ম্যাটেরিয়াল এবং হচ্ছে তোমার একটা লেয়ার স্ট্রাকচার, তোমার গ্রাফিনকে হচ্ছে তোমার 5 দিনের মতো হচ্ছে সনিকেশন করা লাগে। সনিকেশন করা মানে হচ্ছে এদের যে লেয়ার গুলো আছে, লেয়ার গুলোকে আলাদা আলাদা করে ফেলতে হয়, সেপারেট করে ফেলতে হয়, যে মানে মনোলেয়ারে নিয়ে আসতে হয়। মনোলেয়ারে আনার পরে সেন্ট্রিফিউজেশন করতে হয়। সেন্ট্রিফিউজেশন মানে হচ্ছে ওই ভারী জিনিসগুলোকে সরাই ফেলতে হয়, মানে লাইটার পোর্শন গুলাকে কালেক্ট করতে হয়। এইভাবে মানে 5-6 দিনের, মানে মোটামুটি 7 দিনের প্রসেস আর কি। এই মানে যদি ওই মানে অফিস টাইমে 7 দিন প্রসেস করলে তারপরে গিয়ে গ্রাফিন হচ্ছে ইয়ে করা যায়, কি বলে, সিনথেসিস করা যায়। আচ্ছা, সিনথেসিস হয়েছে কিনা বুঝবো কিভাবে? গ্রাফিনের জন্য আলাদা ওই যে এফটিআইআর, তারপরে তোমার হচ্ছে এসিএম, তারপরে তোমার হচ্ছে এরকম আলাদা যে ক্যারেক্টারাইজেশন টেকনিক গুলো আছে সেগুলো ফলো করে তোমার হচ্ছে সেটার অ্যানালাইসিসও করা যায়। এটা সিনথেসিস না হইলে এটা আমি অ্যাপ্লাই করলাম কেমনে? কি বললা এটা? আচ্ছা, রিসেন্টলি স্যার খুব সম্ভবত একটা গ্রাফিন নিয়ে হচ্ছে পেপার বের করছিল বুটিক থেকে, আমার শিওর মনে নাই কোন আচ্ছা টিচারের আন্ডারে কে। স্যার গ্রাফিন হচ্ছে স্যার অ্যারোজেল টাইপের বানাইছিল স্যার গ্রাফিন দিয়ে। আচ্ছা আসলে এটা 2D কনসিডার করা হয় কেন? অ্যাকচুয়ালি কি বেশি থিন, খুবই বেশি পাতলা, এই কারণে? আচ্ছা, এটা মনো লেয়ার। হ্যাঁ, মনো লেয়ার মানে হচ্ছে তোমার এটা 3 ডাইমেনশনালে, এটা কোনো হাইট থাকবে না। মানে মানে আইডিয়ালি গ্রাফিন হইতে হবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হবে এবং পাতলা একটা লেয়ার থাকবে, এবং সেই লেয়ারের মধ্যে তার কিছু, মানে যদিও ব্যাপারটা স্কোয়ার না, কিন্তু আইডিয়ালি এটার কোনো হাইট নাই। এটা হচ্ছে তোমার সার্টেন একটা লেন্থ এবং উইডথ থাকার কথা। বাট যদিও বললাম এটা স্কোয়ার না, তো সার্কেল টাইপের বা যে কোনো টাইপের একটা শেপ আসবে, কিন্তু তার কোনো হাইট থাকবে না। যেহেতু একটা প্ল্যানার স্ট্রাকচার, এই জন্য এটাকে 2D বলা হয়, 2D ম্যাটেরিয়াল। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, যেহেতু না আমাদের সময় হয়ে যাচ্ছে, আমি হচ্ছে জাস্ট একটুখানি পিগমেন্টটা কভার করি। এরপরে যে চলে যেতে চাও চলে যাও, যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কন্টিনিউ করো। সেটা হচ্ছে যে পিগমেন্ট প্রিন্টিং এর মধ্যে আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করছিলাম, সরি, আমরা যখন এই সাবজেক্টটা শুরু করছিলাম, আমাদের ফার্স্ট সাবজেক্ট মানে ফার্স্ট চ্যাপ্টারটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রিন্টিং। এবং সেই ইন্ট্রোডাকশন টু প্রিন্টিং এর মধ্যে আমাদের ডাই বেসড প্রিন্ট পেস্ট এবং পিগমেন্ট বেসড প্রিন্ট পেস্ট আলাদা আলাদা করে চার্ট ছিল, এবং তাদের মধ্যে কি কি সাবস্টেন্স থাকে সেটা সম্পর্কে মোটামুটি ডিটেলস ছিল। তারপরে আমরা হচ্ছে আমাদের যে থার্ড চ্যাপ্টারের মধ্যে আমরা হচ্ছে ডিরেক্ট প্রিন্ট কালারেশন টেকনিকে ইন্ডিভিজুয়াল ডাই দিয়ে যে প্রিন্টিং করা হয়, সেই ইন্ডিভিজুয়াল ডাই দিয়ে প্রিন্ট করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেই প্রিন্ট পেস্ট গুলো সম্পর্কে আমরা মোটামুটি ডিটেলসে জানছি। তো বাকি থেকে যাই হচ্ছে পিগমেন্টটা, সেই জন্য হচ্ছে আমাদের এই লাস্ট টপিকটা। এখন এইটার আসলে ছোট্ট একটা চ্যাপ্টার, এবং এটার মধ্যে আসলে তেমন কিছু নাই, কারণ পিগমেন্টের জন্য যা লাগে সেটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছি। তো তোমরা অলরেডি জানো কি লাগবে। পিগমেন্টের জন্য লাগে হচ্ছে আমাদের বাইন্ডার আর ফিক্সার মোস্টলি। আচ্ছা, আরেকটা জায়গায় কনফিউশন আসে, সেটা হচ্ছে যে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে থিওরিটিক্যালি বলে যে হচ্ছে পিগমেন্টেড প্রিন্টিং এর জন্য আমাদের থিকেনার কম লাগবে। বাট তোমরা যারা ল্যাব করে ফেলছো, আমি শিওর বেশিরভাগ ক্ষেত্রে থিকেনারটা তোমরা অন্যান্য প্রিন্টিং এর মতোই ইউজ করছো। দ্যাট ইজ ডিরেক্ট বেসিক এসিড যেমন 70% 60% থিকেনার ইউজ করা হয়, তোমরাও সেরকমই থিকেনার ইউজ করছো। বাট আসলে মানে থিওরিটিক্যালি বা তোমার আসলে কনসেপচুয়ালি এটা দরকারই নেই। দরকার নেই, কারণ রিজন হচ্ছে তুমি যে বাইন্ডারটা ইউজ করবা, পিগমেন্টের তো আর আসলে ফাইবারের ভেতরে ঢুকবে না, পিগমেন্টে থাকবে হচ্ছে এটা সারফেসে। সুতরাং তোমার যে বাইন্ডারটা থাকবে, আইডিয়ালি সেই বাইন্ডার শুড হোল্ড দ্যাট পিগমেন্ট অন দ্য সার্ফেস অফ দ্য টেক্সটাইল থ্রুআউট দ্য প্রসেস। হ্যাঁ, এটার জন্য আসলে আমাদের এখানে থিকেনারি দরকারই নাই, বা দিলেও খুব সামান্য। তো ল্যাবের রেসিপিটা আসলে কারেক্ট রেসিপি না।
এবং এটা হচ্ছে 2 সেমিস্টার আগে যখন আমি এই সাবজেক্ট পড়াইতে গিয়ে মানে আমি ল্যাব করাচ্ছি আবার আমি থিওরি পড়াচ্ছি, ল্যাবে গিয়ে দেখি যে আরে বাবা আমি যদি এখন এত থিকেনার দেই তাহলে তো আর ঠিক হলো না জিনিসটা। তো তখন আরো ঘাটাঘাটি করে দেখলাম যে না আসলে থিকেনারের দরকার নাই। আর এটার জন্য আমি এই চ্যাপ্টারের পাশাপাশি আরেকটা লিটারেচার তোমাদের সাথে শেয়ার করব, সেই লিটারেচারের মধ্যেও তোমরা দেখতে পাবা যে আসলে ওরকম দরকার নাই। তো যদি একটু ওভারঅল কভার করি, পিগমেন্টের মানে তোমার আচ্ছা আগে তো স্লাইড দেখানি যেহেতু টাইম হয়ে যাচ্ছে। দেখো পিগমেন্ট থাকবে, আমাদের একটা বাইন্ডার থাকবে, ফিক্সার থাকবে, ক্যাটালিস্ট থাকবে, ওয়েটিং এজেন্ট। এখানে দেখো একটা রেসিপি দেখানো হয়েছে, এটা রেসিপি 1। এখানে দেখো পিগমেন্ট আছে 3%, তোমার থিকেনার আছে 2%, বাইন্ডার আছে 10%, ফিক্সার আছে 3%, ওয়াটার আছে 82%। খেয়াল করে দেখো যেহেতু থিকেনার মাত্র 2%, সুতরাং আর টোটালটাই হচ্ছে আমার ওয়াটার বেসড, এই কারণেই পিগমেন্ট প্রিন্টিং এর একটা অ্যাডভান্টেজ হিসেবে কনসিডার করা হয় যে পিগমেন্ট প্রিন্টিং এর পরে ওয়াশিং দরকার নাই। কারণ নর্মাল প্রিন্টিং এ ওয়াশিং এর উদ্দেশ্যই হচ্ছে আমার থিকেনার রিমুভ করা। তো আমি যদি সেখানে থিকেনারই না থাকে, মাত্র 2% থিকেনার থাকে আর বেশিরভাগ যদি পানি থাকে, সেই পানিতে ইভাপোরেট হয়ে যাবে, সুতরাং আমার এখানে ওয়াশিং করারই দরকার নাই। তো পিগমেন্টের ভার্সেটালিটি বা তোমার সব ফাইবার ডিপেন্ডেন্ট এগুলো তো আমরা আগেই ডিসকাস করছি, যে হচ্ছে সব ধরনের ফাইবারের জন্য আমার পিগমেন্ট মানে সুইটেবল। মানে আমরা যেমন ডাই সিলেকশনের সময় ফাইবারের আয়নিক নেচার চিন্তা করি, পিগমেন্টের সময় এসব চিন্তা করার দরকার নেই, কারণ পিগমেন্ট হচ্ছে ভার্সেটাইল ফর অল। তো সুতরাং ওই ফ্লেক্সিবিলিটিটা আমার আছে যে আমি সব ধরনের ফাইবারের উপর ইউজ করতে পারতেছি। আর যেহেতু এখানে থিকেনারই নাই, সুতরাং আমার ওয়াশিং এর ইফেক্টও দরকার নাই, যেটা মানে থিওরিটিক্যালি বা ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ হচ্ছে পিগমেন্ট প্রিন্টিং এর, যে আমার আফটার ওয়াশ করা লাগবে না। কেন লাগবে না? এই যে দেখো থিকেনার হচ্ছে 2%, এই জন্য লাগবে না। এখন পিগমেন্টের কিছু রিকোয়ার্ড প্রপার্টিজ আছে এখানে, যেমন হচ্ছে কাভারিং পাওয়ার ভালো হইতে হবে, সবার সাথে কেমিক্যালি কম্প্যাটেবল হইতে হবে, ইনার্ট হইতে হবে, এটসেট্রা এটসেট্রা। রিকোয়ারমেন্ট গুলো নিজেরা দেখে নিও। আচ্ছা এখানে হচ্ছে থিকেনিং এজেন্ট হিসেবে যদি কিছু ইউজ করা হয় সেটার মানে কিছু ক্রাইটেরিয়া সম্পর্কে কথা বলছে, এটাও তো সিগনিফিকেন্ট কিছু না। বাইন্ডার আর ফিক্সার এই দুটো একটু ইম্পর্টেন্ট, এটা দেখো যে পিগমেন্টের যেহেতু কোনো অ্যাফিনিটি নাই, সেজন্য হচ্ছে পিগমেন্টটাকে ফেব্রিকের সার্ফেসে ধরে রাখতে হয়। তো সেই ধরে রাখার জন্য বাইন্ডার ইউজ করা লাগে। তো বাইন্ডারটা কিভাবে আসলে তোমার ধরে রাখে? ক্রস লিঙ্কিং এর মাধ্যমে। ক্রস লিঙ্কিং এর মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা তোমাদের নিশ্চয়ই রাফি স্যার ইয়ে পড়েছে, রেজিন ফিনিশিং পড়েছে। রেজিন জিনিসটা কি? তোমার হচ্ছে ওই যে তোমার হাই মলিকুলার কম্পাউন্ড, যেটা হচ্ছে একটা ক্রস লিঙ্কিং করে ফেলে। ক্রস লিঙ্কিং মানে কি? ক্রস লিঙ্কিং মানে হচ্ছে 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করা। তো বাইন্ডারটা হচ্ছে এরকম 3 ডাইমেনশনাল একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলবে সারফেসে, সেই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আমার পিগমেন্ট গুলো এনট্র্যাপ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে আর কি আমার মানে এটা হচ্ছে বাইন্ডারের মেইন কাজ। এখন তোমার আর ফিক্সারের কাজ হচ্ছে কি এই বাইন্ডারটাকে ফ্যাসিলিটেট করা। আর যেহেতু এটা সারফেসে থাকে বাইন্ডার বা পুরো পিগমেন্ট, এটা হচ্ছে অনেক সময় ফাস্টনেসটা খারাপ করে ফেলে। তো সেই ফাস্টনেসটাকে কম্পেনসেট করার জন্য হচ্ছে ফিক্সিং এজেন্ট কাজ করে। তো তোমার হচ্ছে মানে এই ফিক্সিং এজেন্টের কাজ এটা। যেমন দেখো সেকেন্ড এই ফিক্সিং এজেন্টের এটা লিখছে ফার্স্টে যে হেল্পস দ্য বাইন্ডার্স ইন দেয়ার ফাংশনিং। তো বাইন্ডারকে তার কাজ করতে হেল্প করে। আর নাম্বার 2টা হচ্ছে বলতেছে যে sometimes necessary to enhance the level of wet fastness। এই যে বললাম যে তোমার পিগমেন্টের ফাস্টনেস খারাপ, সেটাকে মানে এনহ্যান্স করতে হচ্ছে ফিক্সিং এজেন্ট হেল্প করে। আর ক্যাটালিস্ট, প্লাস্টিসাইজার, ইমালসিফায়ার এগুলা হচ্ছে সবই অ্যাডিশনাল জিনিস। যেমন ক্যাটালিস্টের কাজ কি? প্রভাবক, যে হচ্ছে তোমার কি মানে ইনফ্লুয়েন্স করে পজিটিভলি। তো বলতেছে যে প্রমোটস দ্য ক্রস লিঙ্কিং রিয়াকশন, মানে বাইন্ডারের যে ক্রস লিঙ্কিংটা হইতে হবে সেটাকে আরো হচ্ছে তোমার প্রমোট করে বা পজিটিভলি ইনফ্লুয়েন্স করে। এরপরে আছে তোমার হচ্ছে প্লাস্টিসাইজার। প্লাস্টিসাইজারের কথাটা বলতে হচ্ছে এটা হচ্ছে তোমার ড্রাই মানে রাবিং প্রসেস ইমপ্রুভ করে, মানে এগুলো অক্সিলারিজ, দিলে দিলা, না দিলে না দিলে এরকম আর কি। আর ইমালসিফায়ার হচ্ছে ওই একই কথা, প্রিন্ট পেস্ট বানানোর সময় তোমার হচ্ছে যে পিগমেন্টের অ্যাগ্লোমারেশন যেন না হয়, বা যেন যেই সলিউশনটা বানাইতেছো পিগমেন্ট ইনসলিউবল, সুতরাং এটা যেন স্টেবিলাইজড একটা এই কি বলে ইমালশন হয়, সেটা হচ্ছে মানে মেক শিওর করতে হেল্প করে ইমালসিফায়ার। আচ্ছা এরপরে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড বাইন্ডার, মানে বাইন্ডারের ক্যারেক্টারিস্টিক্স কি? ওই যে পিগমেন্টের ক্যারেক্টারিস্টিক্স টাইপের জিনিস আর কি, বা থিকেনারের ক্যারেক্টারিস্টিক্স টাইপের জিনিস, এগুলো পড়ে নিও। এখানে আরেকটা রেসিপি আছে দেখো, এটার মধ্যে দেখো যে পিগমেন্ট আছে 30%, বাইন্ডার 600%, মানে দেখো 1000-এর মধ্যে মানে 60%ই বাইন্ডার। ফিক্সার আছে একটুখানি, সোডিয়াম অ্যালজিনেট, থিকেনার আছে অনলি 10%। আর হচ্ছে হোয়াইট স্পিরিট আছে ওই যে তোমার ইয়ে হিসেবে তোমার কি ডিজলভিং এর জন্য আর কি, বা সরি ইমালসিফিকেশনের জন্য। তো টোটাল এটার মধ্যেও দেখো থিকেনারের পরিমাণ 10%, কিন্তু তাও কম্পারেটিভলি তোমার কনভেনশনাল স্ক্রিন প্রিন্টিং এর তুলনায় কিন্তু অনেক কম। তো
এই জন্যই বলতেছিলাম যে হচ্ছে ল্যাবের রেসিপির সাথে আমাদের রেসিপির একটু আসলে কনফ্লিক্ট আছে, বাট লিটারেচার ঘেটে দেখবো এগুলোই হচ্ছে মোর কারেক্ট। এত থিকেনার আসলে দরকারই নেই, তাইলে আর আমার মানে পিগমেন্ট করার দরকার কি। আচ্ছা, ডান পাশে হচ্ছে আমাদের একটা প্রসেস ফ্লো চার্ট আছে, যে আমরা প্রিট্রিটমেন্ট করব, প্রিন্টিং করব, এরপরে ড্রাইং করব, এরপরে কিউরিং করব। আমরা ফ্লো চার্টটা আগেই মনে হয় যখন পড়ছিলাম তখন বলছিলাম যে ডাই বেস প্রিন্ট পেস্টের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্টিমিং লাগে, যেহেতু যেন স্টিমিং এর সময় ফাইবার স্ট্রাকচার সুয়েল হয়ে ফাইবারের ভেতরে ডাইটা ঢুকবে। আর ওই খাওয়া দাওয়া করবেন না? মানে হচ্ছে হাই টেম্পারেচারে গিয়ে যে ক্রস লিঙ্কিংটা হয় তার জন্য আমার একটা সার্টেন টেম্পারেচার লাগে, এটাকে বলা হয় হচ্ছে কিউরিং। আর লাস্টে হচ্ছে কিছু তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এন্ড দ্যাটস অল। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা হচ্ছে নিজেরা পড়ে নিও। আচ্ছা, যারা নামাজের টাইম হয়ে গেছে চলে যাও, যারা চলে যেতে চাও। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা বাকিরা থাকলে জিজ্ঞেস করতে পারো। মোটামুটি এই হচ্ছে আমার সিলেবাস। ঠিক আছে, করি নাই, যদি করি পরে এগুলো পরে শেয়ার করতে পারবো, পরে জানাতে পারবো। আগামী সপ্তাহ থেকে আপনাদের সিটি আপনারা চ্যাপ্টার 3 এর উপরে সেটা অ্যাটেন্ড করেন। আর এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। সেটা ধরো সিটির দিনে তো দেখা হবেই, বা যদি পরে বলো যে কোনো আরো দরকার বা কিছু, সেটাও হইতে পারে। যদি মনে হয় যে তোমাদের কোনো রিভিশন লাগবে, সেটাও হইতে পারে, আমাকে জানাও। বাট আমি একটুখানি তাড়াহুড়া করে আসলে একটু শেষ করলাম, কারণ হচ্ছে শেষ করা দরকার ছিল। এই তো, যদি এরপরে দরকার মনে হয় তাহলে আমাকে জানাও, ঠিক আছে? ওভারঅল যদি কোনো ফিডব্যাক ক্লাস লাগে থাকে আর কি, তাহলে আমাকে